গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা লেখো তো কারা কারা রোজ দেখো আর কোথা থেকে দেখো। এটা আমার জানার খুব ইচ্ছা। কারা কারা রোজ দেখো আমার প্রত্যেকটা ভিডিও একদম প্রথম থেকে না হোক অন্তত বেশ কিছু আগের থেকে দেখছো। 245টা ভিডিও হয়ে গেছে, তার মধ্যে তুমি কত নাম্বার থেকে দেখছো বা মাঝে মাঝে দেখছো, হঠাৎ হঠাৎ দেখছো। যদি দেখো কেউ তাহলে আমাকে লেখো, আমার জানার খুব ইচ্ছা কে কোথা থেকে দেখছো। সবসময় যে কলকাতা থেকেই দেখবে তা নয়, গ্রাম হলে কোন গ্রামে, লোকেশন বলছি না বলতে, সেটা কেউ বলে না, আমিও বলবো না বা বলে না, ওটা বলতে নেই। মানে ধরো আমি যেমন কলকাতা থেকে বলি, বা তুমি সেরকম কোন জায়গা, অনেক জায়গা আছে পৃথিবীতে, তো কে কোনখান থেকে বলছো সেটা ধরো। গ্রাম হলেও কোন গ্রাম, অনেক তো চিনিও না আমি। যেমন বর্ধমান থেকে, বর্ধমানের পাল্লা রোড বলে একটা গ্রাম আছে, মশাগ্রাম বলে একটা গ্রাম আছে, দেবীপুর বলে একটা গ্রাম আছে, এরম বিভিন্ন গ্রাম তো আছে। তো সেই জন্য সেইটাই আর কি, যে কে কোন জায়গা থেকে দেখছো সেইটা আমার জানার খুব ইচ্ছা রইল। যদি কেউ পারো তাহলে আমাকে জানিও। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আমি কিন্তু আবার এই চুলটা বড় হয়ে গেছে, আবার কাটবো। যতক্ষণ না আমি সেই আদেশ আবার পাবো যে না আর কাটতে হবে না, সেই আদেশটা যতক্ষণ না পাবো ততক্ষণ আমি চুলটাকে কাটাটা রিপিট করতে থাকবো আর কি। তো আবার কেউ আর যেন প্রশ্ন করো না, কেন কাটলে, কি করলে, বেশি প্রশ্ন একঘেয়ে না, ভালো লাগে না, এই জন্যই বলছি করো না। তো কাটবো সেটা তোমাদের আগের থেকে বলে দিলাম। আর ওই যারা বলো না ভিডিও ফিডিও, ওগুলো ফালতু কথা, ওগুলো কেউ, তুমি কোথায় চুল কাটতে যাচ্ছ সেলুনে, আমি বলবো যে তুমি ভিডিও দাও? বোকা বোকা কথা না এগুলো। তো বোকা বোকা কথা না বলে বরং মনটাকে একটু ভালো দিকে করো, ভালো প্রশ্ন করো, এটাই আমি চাই। ভালো প্রশ্ন করো, জানবার চেষ্টা করো, সব কিছু জানো তো, জানাটা খুব জরুরি। আমরা তো অজ্ঞান, আমরা অজ্ঞানী, আমরা মানুষ হয়ে জন্মেছি একটা, মানে তুমি ধরো তোমার কাছে হিরে আছে কিন্তু তুমি হীরের ব্যবহার জানো না, ঠিক আছে? তাহলে তোমার কি হবে? হিরে থাকা তোমার কাছে আর না থাকা সমান হয়ে যাবে। সেই রকম তোমার ব্রেনটা হচ্ছে প্ল্যাটিনাম, হিরে বললেও হিরেও কম প্ল্যাটিনামের থেকে। প্ল্যাটিনাম এত কস্টলি, কস্টলি থেকে যদি ধরো, আর যদি সেই রকম ধরো তাহলে কিন্তু সোনাই ভালো। সোনা বিক্রি হয়, প্ল্যাটিনাম বিক্রিও হবে না, হিরে বিক্রি হয় না। হিরে যদি একবার তোমার কাছে চলে এলো, তুমি কিনে নিলে, সেই হিরে কিন্তু বিক্রি হয় না। যেমন সোনাটা বিক্রি হয়, বন্ধক রাখা যায়, প্ল্যাটিনাম বা ডায়মন্ড বন্ধক রাখা যায় কিনা আমি জানি না। তো সেই জন্য আমার আমার যতদূর জানা, আমার মনে হয় যে প্ল্যাটিনাম বা ডায়মন্ড বোধহয় বন্ধক রাখা যায় না, বিক্রি করা তো যায় না, সেটা আমি জানি। কারণ আমার খুব খারাপ সময় একবার আমার হাতে একটা ডায়মন্ডের আংটি ছিল, আমি ওটা বিক্রি করতে চেয়েছিলাম, আর নেয়নি, বলেছিল সোনাটা নিয়ে নেবো, ডায়মন্ডটা দিয়ে দেবো আপনাকে। ডায়মন্ডটা আমাদের, মানে ডায়মন্ড বিক্রি হবে না। ডায়মন্ডটা ছোট ছিল যদিও খুব। আচ্ছা, তো এটা হলো একটা কথা যে তোমরা যদি বলো ভালো লাগবে, ওইটা বললাম। আর বললাম চুল কাটবো, তোমরা তোমরা আবার আমাকে 10 বার করে প্রশ্ন করো, দিদি চুল কাটলে, দিদি চুল কাটলে, ম্যাডাম চুল কাটলেন, কি করলেন না করলেন। একবারই ওই বলে দিয়েছি যে হ্যাঁ আদেশ পেয়েছি তাই চুলটা কাটতে থাকছি, যতদিন না আবার আদেশ পাবো যে না আর কাটতে হবে না, তা কিছু একটা আছে, এটা কেন কেটেছি, কি কেটেছি, তার পায়ে দিয়ে দিয়েছি, তিনি বলেছেন, তার উদ্দেশ্যে করা, তিনি রিপিটেশন এসে যাচ্ছে। এবার ধরো আদেশ পাওয়া, আজ্ঞা পাওয়া, এগুলো তোমরা বুঝবে না, তাই তোমরা ওরকম কোয়েশ্চেন করেই যাচ্ছ। আমার আদেশ পাওয়া, আদেশ এখন আসেনি যে থেমে যাব, এই মানে চুলটা বা ইয়ে করবো, কাটবো না, আর সেই আদেশটা আসে, যেদিন আসবে
সেদিন কাটা বন্ধ করে দেবো। তাই আমি জানি না যে চুলটা কি সারা জীবনই এরকম থাকবে নাকি চুলটা রাখবো কোনো দিন, সেটা আমি জানি না। সেটা আদেশের ওপর হবে, যেরকম আজ্ঞা আদেশ আসবে সেই রকমভাবে এগোবো। এটা হলো একটা কথা। তো আর কি কথা বলি, যে কি নিয়ে শুরু করি কথাবার্তা? শুরু করি যে জন্ম, এই কি বলে, ওই যে তোমার ফোঁটা, ভাই ফোঁটা আসছে, তাই না? তো ভাই ফোঁটা আসছে, দেখো কি গরম আমার ঘরে গো, আমার ঘরে খুব গরম গো, মরে যাবো গো, খুব গরম। একটু দরজাটা খুলে দিই। আসলে বাচ্চাগুলো খেলছিল তো খুব চেঁচায় বাচ্চারা, তো ওই আওয়াজটা আসছিল বলে আমি দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। এখন খুলে দিলাম, একটু হাওয়া যদি আসে। খুব গরম বাইরে, কিন্তু অত গরম নেই, বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আসছে। ঘরের ভেতরটা কেন গরম জানো তো, 3 দিক বন্ধ, এই একটাই দরজা, আর কোনো ভেন্টিলেশন নেই। তো যখন আর এদিকে প্রচণ্ড, ওদিকে পূর্বের রোদ উঠছে, ওদিকে যখন পড়ছে পুরো হোল রোদটা একদম আসে ঘরের মধ্যে পড়ে। এবার রোদটা কি হয়, স্টাক করে যায়, গরমটা স্টাক করে নেয়, ওই দেওয়াল গরমটা নিয়ে নিচ্ছে, তো ওটাকে একদম স্টাক করে থাকে, বেরোনোর কোনো চান্স নেই, ভেন্টিলেশন নেই ঘরের মধ্যে, যার জন্য এত বেশি গরম। আমার পাশের রুমটাই অত গরম নয়, আমার মতো গরম না, কারণ ওদের ভেন্টিলেশন আছে, এদিকে জানলা আছে, ক্রস কানেকশন যেটা বলে, ক্রস জানলা থাকে যেটা, ওটা ওই যে যে বাড়িতে থাকবে তাদের হাওয়া পাস করবে। এবার যদি পাশে আবার বাড়ি থেকে যায় তাহলে করবে না, কিন্তু আমার পাশের বাড়িটা যেমন ওদিকে ফাঁকা অনেকটা, তাই জন্য হাওয়া, প্রচণ্ড হাওয়া ওদের। কিন্তু আমার ঘরটাই এরকম, অত্যাধিক গরম, না এলে বুঝতে পারবে না, মানে 1 মিনিট দাঁড়াতে পারবে না, এত গরম আমার ঘরটা এখনও টিল। বললাম না, রান্না কি, আমি এই সময় ভালো ভালো খাবার দাবার বানাই, অনেক কিছু বানাই টানাই, নতুন খাবার দাবার আমি বানাবো, কি রান্না করতে পারছি না, তো ওই সব খাবার দাবার কি বানাবো? এত গরম, এত ঘেমে আর অস্বস্তিকর, মানে সাফোকেটিভ প্রচণ্ড হয়ে যাচ্ছে। ওই জন্যই ঘরটা ছাড়বো করছি। এক তো পরিবেশ ভালো না, লোকজন ভালো না, সবই ভালো না, কিন্তু ঘরটা আবার ভালো, মানে কি বলবো, ওই সাফোকেশনটা বাদ দিলে ঘরটা খুব ভালো। অনেক রকম থাকে তো ব্যাপার স্যাপার। তো এসছিলাম, আর আমার যে, আমি তো ভাড়া থাকি, যিনি আমার ল্যান্ডলর্ড, সেই ছেলেটি আমার থেকে অনেকটাই ছোট, আমার ছেলেদের থেকে অনেক বড়, আবার আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু ছেলেটি খুব ভালো ছেলে, খুব অ্যাডজাস্টেবল, হ্যাঁ খুবই ভালো ছেলে। আর সেই জন্য আরও অন্য কোথাও যাবার আগে 10 বার ভাবতে হয়, এইরকম ল্যান্ডলর্ড সব সময় তো পাওয়া যায় না, তবে ঈশ্বর করুন যেন পাওয়া যায়। খুবই ভালো ছেলে, ভীষণ অ্যাডজাস্টেবল, কোনো কথা নেই, কোনো কিচ্ছু নেই, একদম মানে 2 দিন দেরি হলেও যে কেন জিজ্ঞেস করা কিছু। আমরা যদি আগের থেকে আমরা এই সৌজন্যগুলো খুব মেনটেন করি, আমার এগুলো একদম আমার নিজের বাড়ির শিক্ষা, সেই জন্য আমি এই সৌজন্য সবার মধ্যে দেখি না, ওই জন্য মেনশন করলাম ব্যাপারটা। সৌজন্য কাকে বলে? একে বলে সৌজন্য, যে আমি যেটা পারবো না সেটা আগের থেকে আমাকে নিমন্ত্রণ করলে, আমি যদি তখন হ্যাঁ বলেছি আমি যেতে পারবো না, তাহলে আগের থেকে তাকে জানিয়ে দিলাম যে আমি যে বলেছিলাম যাব, আমি যেতে পারছি না গো, এই যে এটা হচ্ছে সৌজন্য। হঠাৎ ঠিক হলো আমি যাব না, তো আমি গেলাম না, চুপচাপ রয়ে গেলাম। হ্যাঁ, সেরকম একটা কিছু অনেক দূরের সম্পর্ক, পাড়ার কেউ বিয়ে বাড়িতে নেমন্তন্ন, পাড়ার বা তার বেপাড়ার কেউ নেমন্তন্ন, বা মানে অনাত্মীয় একদমই সেই থাকে না, একবার নেমন্তন্ন করেছে, সেইখানে তুমি না গেলে সেইটা, যেমন ধরো এখানে যদি কেউ গৃহপ্রবেশে নেমন্তন্ন করলো, আমি যদি বাড়ি এসেই নেমন্তন্ন করলো, আমি যদি না গেলাম, তাহলে তাকে বলার অত দরকার নেই, সেগুলো বুঝে শুনে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কাছের লোক বা বিয়ে বাড়ি অমুক তো না গেলে হয় তোমাকে পোক্ত রিজন দিতে হবে একটা, যেটা একদম অ্যাডজাস্টেবল হয়, আর আদারওয়াইজ তোমার বলে দেওয়া দরকার যে না গো আমি কোনো কারণে যেতে পারছি না, এটা বলাটা খুব জরুরি। সৌজন্যবোধ, মানুষ সৌজন্যবোধটা জানে না, সৌজন্যবোধ সবাই জানে না, সবাই দেখি তো আমি, সবাই জানে না। আমি আগে ভাবতাম গ্রামের লোকরা
গ্রামে যারা থাকে, একটু গ্রাম্য এরিয়ায় যারা থাকে, গ্রামে থাকে যারা, তারা বোধহয় খুব এইসবগুলো এখনও মেনটেন করে। আমি দেখলাম না, গ্রামের লোকের মধ্যেও এখন অনেক ভেজাল ঢুকে গেছে। তারাও সৌজন্য বোধ ফোধ এসব কিচ্ছু জানে না। কিন্তু আগে এরম ছিল না, আগে তো পুরোটাই গ্রাম ছিল। শহর কবে গড়ে উঠলো? কলকাতা শহর ব্রিটিশরা এলো তখন তো শহর গড়ে উঠলো, তার আগে তো পুরোটাই গ্রাম ছিল। যখন বিবেকানন্দ ছিলেন তারা শহর বলেছিল, তারা সেই টাউন হিসাবে থাকতে নিয়ে করতে, কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে কলকাতা নিয়ে তো আর পশ্চিমবঙ্গ নয়, বাকি যে জায়গাগুলো সেগুলো ম্যাক্সিমামই তো সব গ্রাম ছিল। তো সেই জন্য সৌজন্য বলো, এটিকেট বলো, বলো, সবই তো ওইখান থেকেই এসছে। প্রণাম করা, পায়ে হাত দিয়ে প্রণাম করা, সাষ্টাঙ্গে প্রণাম করা, পুজোর এই পুজো বলছি মানে ঘরের নিয়ম কানুন, আগে হাত দিয়ে জল ধোয়া, মানে হাত দিয়ে জল ধোয়া, আবার কি বলছি, কথা ভীষণ নিয়ে যাওয়া, মানে ধরো বাইরে থেকে এলে বাইরে দাঁড়িয়ে বাইরের উঠোনে দাঁড়িয়ে জল দিয়ে দালানে হাত ধোয়া, পা ধোয়া, কুয়োতলায় গিয়ে, আমাদের যেমন দালান বাড়ি ছিল, হ্যাঁ আছে, এখনো আছে, মানে আমরা থাকি না, বাবাদের বাড়ি, পৈতৃক বাড়ি যেটা, সেইটাতে আছে এরকম কুয়োতলা আছে। গিয়ে আগে আমরা ঢুকেই কুয়োতলায় যেতাম, কখনো ঘরে ঢুকতে দিত না আমাদের জেঠিমা বা ঠাকুমারা। আগে মানে যেতাম, বাড়ি থেকে যখন যাচ্ছি ছুটি ছাটাতে পুজোর সময়, এই সময় তো যেতাম। এবার ওই তোমার ঘরে ঢুকে জুতো জায়গায় জুতো রেখে, আর জুতো রাখার অদ্ভুত একটা, ওটাও একটা ছোট্ট কুয়ো মতো ছিল, ওর মধ্যে ফেলে দিতে হতো, মানে করে দিতে হতো। ওই রাখার ওই রকম সাজানো ওই রকম তখন ছিল না, ওরকম ছোট্ট করে, সবার চটি আছে, সবাই ঠিকঠাক খুঁজে পেয়ে যায় নিজেরটা, কোনো অসুবিধা হয় না খুঁজে পেতে, ওই রকমই ছিল ব্যাপারটা। তো ওইরকম একটা ছিল, ওটার মধ্যে ঢুকিয়ে দিতে হতো। আর তারপরে গিয়ে এবার আগে কুয়োতলা যাও, আগে কুয়োতলা গিয়ে হাত পা ধো, হাত মুখ ভালো করে ধুয়ে তারপর এবার মেন ঘরে ঢোকো, দালান দিয়ে পেরিয়ে তারপরে মেন ঘরে ঢুকতে হয়। তো এইসব ছিল, হ্যাঁ। তো নিয়ম কানুনগুলো বলছি, এইরকম ব্যাপার ছিল। তারপরে এবার হাওয়া বাতাস, আগে জল আসবে, আগে ঘরের লোক যারা থাকবে তারা আগে জল দেবে, জলের সঙ্গে বাচ্চাদের হলে একটা করে নাড়ু টাড়ু কিছু দিল, গুড় দিল, নিদেন পক্ষে গুড় তো দেওয়া হবেই, সেই যদি নাড়ু টাড়ু সবসময় বানানো। আর তখনকার দিনে তো নাড়ু আচার বা কি বলে আরশে পিঠে, এগুলো সব সময়কার জন্য থাকতো। তখন তো এরকম ছিল না যে বছর পেরিয়ে যায় কেউ আসে না, এরকম তো ছিল না, কেউ ডাকেও না, কেউ যায়ও না, এরকম আর কি। এই যে আমি আমার বোনকে ডাকছি, আয় রে আয় রে আয় রে, ও আসছে না, আচ্ছা এক বোনকে ডাকছি, আর বাকিদের তো ডাকার মতনই নয়, তাদের অহংকার নিয়ে তারা থাকে, বাপরে, তারাও ডাকে না, আমিও ডাকি না তাদের। আমার অহংকারীদের সঙ্গে নিয়ে আত্মীয়, তাই দু একটা কথা বলতে হয়, তাই অহংকারীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ভীষণ অহংকারী, তারা জানেই না তারা কত অহংকারী। অতএব ওইখানে আমার কোনো নেই, তারা ডাকেও না, আমিও যাই না, আমাকে যে ডাকবে সেই চলে যাবো, সে তুমি চেনা হও না চেনা হও, এটাই তো আমি। তো আমার কথা আলাদা, তোমাদের কথা আলাদা, তোমরা সেরকম নও। তোমরাও যদি কেউ গ্রামে আমাকে নিমন্ত্রণ করো, ডাকো, আমি চলে যাব। হ্যাঁ, এবার চলে যাও মানে এবার দেখতে হবে ঘরে আমাকে ছোট ছেলের জন্য রান্না, কারণ আমার বড় ছেলে তো বিয়ে করে, ও তো বললাম না ছোট ঘর, এই জন্য আমাদের দুটো ঘর হয়ে গেছে। তো এবার ও তো ওইখানে থাকে, আমি এখানে থাকি, এইবার ও 1 ঘন্টা দূরত্বে থাকে। এবার ওর জন্য তাহলে আমাকে রান্না বান্না করে ব্যবস্থা করে, কারণ ও রান্না করতে পারে না, পারে সবই এরা, কিন্তু ওই আর কি কুঁড়ে টাইপের, কাতার মধ্যে কাজ করতে হয়। তো এবার অফিস করবে না করবে, রান্না করবে, তো যাই হোক এইরকম ব্যাপার স্যাপার আর কি। তো কি বলছিলাম, দেখো এই কথা ঢুকে গেছি, এবার 14 মিনিট হয়ে গেল, আমি এসব বকবক করছি, কি যেন বলতে গেলাম ভুলে গেলাম। গ্রামের ব্যাপার সৌজন্যবোধ বলছিলাম, এটিকেট, সৌজন্যবোধ, এইগুলো গ্রামেও নেই, শহরেও নেই, কোথাও নেই আজকাল, সব হারিয়ে গেছে, বাঙালিত্ব হারিয়ে গেছে, মানুষত্ব হারিয়ে গেছে। তো এই যে ধরো ভাইফোঁটা আসছে, ভাইফোঁটা কেন হয় ভাইফোঁটাতে কি বলা হয় আজকাল হয়ে গেছে, না আমরা সব মানি না, আমরা আগে চলতো এখন চলে না,
ওই এখন এখন সব লোক দেখানো হয়ে গেছে, সব লোক দেখানো। একটা বড় থালা রাখবে, তাতে দামি দামি জিনিস থাকবে, ধূপচন্দন কম থাকবে, আর ওখানে হয়তো অন্য কিছু জিনিস থাকবে সেই দিয়ে। আর নাইলে ওই নন বেঙ্গলিদের মতন, নন বেঙ্গলিরা যেভাবে, নন বেঙ্গলিদের থালা সাজানো আলাদা হয়, আমাদের থালা সাজানো একদম আলাদা হয়। বাঙালিদের থালা সাজানো একদম আলাদা হয়। আমাদের চন্দনের টিপ পড়ায়, চন্দন, চাল ফাল দেয় না আমাদের। হ্যাঁ, চন্দন আর দইটা একটু দেয়, দই, চন্দন আর মধু, এই তিনটে জিনিস আমাদের থাকে। গঙ্গা জল থাকে, ইত্যাদি পুজোর আচার বিচারগুলো থাকে। ওদের সেটা থাকে না, আমি দেখেছি। ওদের ওদের মতন থাকে, এমন নয় যে আমাদেরটাই থাকতে হবে, সেটাও নয়। ওদের ওদের মতনই পুজোর যেমন ওদের যেটা প্রায়োরিটি ওরা দেয়, সিঁদুর হোক বা যাই হোক, চাল দিয়ে করে, হলুদ দেয় ওরা, ওটা ওদের থাকে। আমাদেরও দেয় হলুদ বাটা, এইসব দেয়, কাঁচা হলুদ এনে বেটে দেয়। আসলে সবটাই তো শরীরের জন্য, যদি এটাকে শরীর দিয়ে বিচার করো, সবটাই সেই দিন শরীরের জন্য খুব দরকার। এইখানেই কেন ফোঁটা দেয়, সেটা যদি অন্য দিক থেকে বলো। আর যদি পৌরাণিক গল্প বলো, তাহলে হচ্ছে ভাইফোঁটা কেন হয় না, যমরাজ আর যমরাজের যে বোন যমুনা, এই দুই ভাই বোন থেকেই এই কালচার শুরু। যমরাজ তো শুধু মানুষকে শাস্তি দেয়, তো এটা দেখে ওর বোনের আর কি খুব মানে মনটা খারাপ হয়ে যায় যে দাদা শুধু লোকদের শাস্তি দিচ্ছে, করছে, এরকম মনটা খারাপ হয়ে যায়। তো এরকম যখন শুক্লপক্ষের দ্বিতীয়া, মানে এই কালী পুজো, এরকম পুজো আচার পরে, তো ওর মনে হয় যে একদিন যে না, আমি দাদাকে ডেকে খাওয়াবো, এরকমই হঠাৎই মনে হয় দ্বিতীয়া, মানে অমুক দিন দ্বিতীয়াতে, সেটা শুক্লপক্ষ দ্বিতীয়া। ওখানে হয়তো অন্য একটা গল্প আছে যে কেন শুক্লপক্ষের দ্বিতীয়াতেই ভাইকে ডেকে নেমন্তন্ন করতে হলো। হয়তো ওর সঙ্গে আরও কোনো কারণ আছে, যে কারণটা আমি হয়তো জানি না, পড়িনি, তাই আমি যেটুকু জানি সেটুকুনি বলছি। তো এরকম হয় যে ও এরকম নিমন্ত্রণ, ভাইকে তাহলে, দাদাকে তাহলে একদিন নিমন্ত্রণ করে খাওয়াবো। কারণ মানে দাদা সবসময় এইসবের মধ্যেই মেতে থাকে, তো তার থেকে একটু আলাদা করার জন্য, দাদাকে একটু অন্য মানে একটা সাংসারিক ইয়েতে নিয়ে আসার জন্য এই একটা নিমন্ত্রণ করে, একটা সুন্দর করে পুজো আচ্চার মধ্যে দাদাকে এটা করাবো, দাদা এই করে, এইরকম এই ভেবে সে যায় এবং দাদাকে নিমন্ত্রণ করে আসে। এবং যমরাজ কিন্তু বোনকে যেহেতু খুবই ভালোবাসতো, খুবই স্নেহ করতেন, তো তিনি এরকম না, যাই করি তাই করি, আমি লোককে এত এই করি ওই করি, কিন্তু বোনের নিমন্ত্রণ ফেলা যাবে না, মানে না হয় যাতে। তো সেই দিন আমি ওই শাস্তি কিছু দেব না। তো সে কি করে, ওই পথে আস্তে আস্তে যত লোকজন আর কি থাকে, আর যমরাজের তো কাজ শুধু ওই মৃত্যুদণ্ড দেওয়া, শাস্তি দেওয়া, এইসব। তো যত লোকজন ওর পরে, ও সবাইকে মানে মানে একদম মোক্ষ লাভের ইয়েতে মুক্তি দিয়ে দেয়, সোজা কথায় মুক্তি দিয়ে দেয়। হ্যাঁ, কোনো শাস্তি তো দেওয়া দূরের কথা, পুরো উল্টে মুক্তি দিয়ে দেয়। তো এইটা হচ্ছে গল্প, যে এত খুশি হয় ও, আর ও দাদাকে আসতে দেখে বোনও ভীষণ খুশি হয়, খুব খুশি হয় যে দাদা ওর নিমন্ত্রণ রক্ষা করেছে, এই জন্য খুব খুশি হয়। তো এইবার যখন এরকম পুজো আচ্চা করে খুব সুন্দর করে পুজো হয়, কিন্তু মানে রীতিমতো যমরাজের পুজো হয়, হ্যাঁ, যাতে মানে এই ধার্মিকতার মানে ওর বোনের মনে হয়েছিল যেটা, যে দাদা তো অধর্ম করছে, তো একদিন যদি আমি এই কাজটা করি, তো একদিন হলেও তো দাদা ধর্মের মধ্যে থাকবে, ধার্মিকতার কাজটা করবে। সেই জন্য ওই চিন্তা করে যে দাদাকে ধর্মের পথে আনার জন্যই ও এটা করে। এইবার করার পর পুজো আচ্চা করে তো খুব ভালো ভালো জিনিস রেঁধে দাদাকে খাওয়ায়, আর বলে যে সারা জীবন যেন আমি তোমাকে এই নিমন্ত্রণ করে খাওয়াতে পারি, এইভাবেই আজকের দিনেই আমি যেন তোমাকে নিমন্ত্রণ করে খাওয়াতে পারি। তখন ওকে আশীর্বাদ করে যমরাজ এবং বলে, বলো তুমি কি চাও, বর চাও আর কি, আদেশ দেয়, বলো তুমি কি চাও। তো আদেশ দিয়ে, এই রে ভুলে গেলাম,
আদেশ দেয়, বলো কি চাও, তখন তখনই বোধহয় বলে যে তখনই বোধহয় বোন বলে যে সারা জীবন যেন তোমাকে এইভাবে দাদা, মানে একটা আমাদের মধ্যে ভালো সম্পর্ক থাকে, কোনোদিন যেন আমাদের মধ্যে, মানে বোনের তো ভয় যে সেরকম কিছু হলে আমাকেও শাস্তি দিয়ে দেবে, আমিও যেন মুক্তি পাই, মানে মুখ্য লাভ যেন হয় আমার এবং আমার পরিবারের। হ্যাঁ, সেই দায়িত্বটা তোমাকে করতে চাই। আর চাই যে এই দিনটা প্রত্যেক বছরে তুমি আসবে এবং তোমাকে এইভাবে আমি করব, মানে নিমন্ত্রণ করব এবং তুমি এসে আমার নিমন্ত্রণ রক্ষা করবে এবং এই একটা দিন আমরা খুব আনন্দে কাটাবো ইত্যাদি। এই হচ্ছে গল্প। এইখান থেকে শুরু হয় ভাইদুজ, অর্থাৎ ভাইয়ের মঙ্গল কামনার জন্য। এবং যেহেতু যমরাজ যেহেতু যমরাজ, আমার গল্পটা কিন্তু একটু আধটু ভুল হতে পারে, হ্যাঁ, তো আমি যেখান থেকে ইউটিউবের থেকে আমি জেনেছি, এটা আমি কোথাও পড়িনি। অন্যান্য কথা যেমন আমি পড়ে জানি কোনো না কোনো বই থেকে, এটা কিন্তু আমি পড়িনি, এটা আমি ইউটিউবে শুনেছি। তো এই জন্য আমার ভুলও হতে পারে, মানে হয় না, সবাই তো আর অত করে না, হয়তো আমি যেটা ভুল, আমি ওনারটা যেটা আর কি ভিডিওটা হয়েছে সেটা শুনে বলছি। এটা আজকেও অনেক দিন আগেই দেখেছিলাম, তো সেটার থেকেই মনে আছে যতটুকু অতটুকু বলছি। তো এরকম একটা থাকে যে যমরাজ ভীষণ খুশি হয়ে যায় বোনের প্রতি, এবং ও করে যে ঠিক আছে, তাহলে সবাই, জগতের সবাই এই দিনটা, মানে ভাই বোনের প্রতি, বোনকে রক্ষা করার একটা দায়িত্ব কর্তব্য যেন আসে এইভাবে, যে বোনকে সারা জীবনের জন্য বোন এবং বোনের যে পরিবার, অর্থাৎ বোন যাকে করবে, বোন যদি বিয়েও হয়ে যায় তাকেও পরিবারকে রক্ষা করার দায়িত্ব সবার থাকবে, এরকম একটা হয়। তো এই হয় ভাইফোঁটা, এবং সেখানে একটা পুজো আছে। এবং পরবর্তী ক্ষেত্রে অন্য একটা পুরাণে লেখা আছে যে যমুনা এবং যমরাজের পুজোও করা হয়। হ্যাঁ, যমুনা এবং যমরাজের পুজো হয়। সে দুটো গল্প আছে, কিন্তু গল্প দুটো অনেকটা সিমিলারিটি আছে গল্প দুটোর সঙ্গে। শুধু একটাতে হয় যমরাজ আর যমুনাকে পুজো করে তারপরে ভাইফোঁটা দেওয়া হয়, আর একটাতে ওই সব কিছু লেখা নেই। তো ভাইফোঁটা ওই জন্য শুরু হয় ভাইয়ের বা দাদার মঙ্গল কামনার্থে। আমার দাদা বা আমার ভাই যারাই আছে, যতগুলো ভাই বা যত দাদারা রয়েছে, তাদের যেন মঙ্গল হয়, তারা যেন ধর্মের পথে থাকে, তারা যেন সাত্ত্বিক পথে থাকে, এটাই বোনরা কামনা করে। তারা যেন কোনো পাপ কর্ম না করে, এটাই বোনরা করে। এবং যমরাজও তখন বোনকে করে যে, এবং ফোঁটা যখন দেয় তখন ওই জন্য বলে যমের দুয়ারে পড়ল কাঁটা, ভুলে গেছি, যমের দুয়ারে পড়লো কাঁটা, ভুলে গেছি। তো যাই হোক, যমের দুয়ারে পড়লো কাঁটা এই জন্য বলে। তো যেটা হচ্ছে যে ফোঁটা দিয়ে সেটাই এটার সঙ্গে আবার যেহেতু এখানে একটা মনোনিবেশ করা ধর্মের পথে থাকা, ভাই যেন সমস্ত দিক করে, আর ভাইয়েরও দায়িত্ব হয়ে যায় যে বোনকে সমস্ত দিক থেকে রক্ষা করা। যেসব ভাইরা চায় না, যেসব ভাইদের মনে বোনদের, যদিও এগুলো রেয়ার দেখা যায় যে ভাইয়ের বোনের জন্য কোনো কি বলবো, কোনো ভালোবাসা স্নেহ এগুলো নেই, তাহলে সেই ভাই জানবে অসুর সেই ভাই বা দাদা, বা কোনো বোনের যদি সেই দাদার প্রতি সেই টান না থাকে, আগে তো আমি বলছি না, ফোঁটা দেওয়া তো অনেক পরে, কর্মটা তখনই তো করব, ধর্মের কর্মটা তখনই তো করব যখন দুজনের টান থাকবে। এরকম সারা আমাদের ভারতবর্ষ জুড়ে হয়তো এরকম অনেক দাদা বা ভাই আছে যারা বোনকে ফেলে দিয়েছে, বা বোনকে দেখে না, বা বোনকে ভালোবাসে না, স্নেহ করে না, বোনের প্রতি কোনো তাদের নেই, এবং তারও পিছনের গল্পটা দেখবে তার মাই রয়েছে।
তার মাই তার মন ভেঙে দিয়েছে, এই তোর বোন নয়, হিংসা ঢুকিয়ে দিয়েছে ভাইয়ের মনে। এটা ভাই ভাইয়েও হয়, ভাই বোনেও হয়, কিন্তু কিন্তু ভাই ভাইয়ে যতটা বেশি যতটা বেশি ওই তোমার ভাই ভাই যতটা বেশি ঝগড়া হয়, বেশি ওই ইয়েটা হয়, ভাই বোনে ততটা কম হয় আমাদের ভারতবর্ষ হিসাবে বলছি, অত লোক হিসাবে, বাইরের ব্যাপার আমি জানি না, কিন্তু ভারতবর্ষের লোক হিসাবে বলছি, যেখানেই থাকুক সেই ভারতবর্ষের লোকরা, দূরে থাকলে হয়তো একটু টান টানা, কিন্তু অনেক জায়গায় আছে যে সম্পর্কই ভালো নেই, সম্পর্কই ভালো নেই, তার মাঝখানে হচ্ছে তার মা, নিশ্চয়ই তার মা, ঘুরে দেখা হয় মা, নয় বাবা, নয় পিসি, নয় মাসি, নয় কেউ একটা আছে যে ভুল বোঝাবুঝিটা করতে এবং স্টে করতে তাকে দুজনকে সাহায্য করেছে ছোটবেলা থেকে। ওগুলো তো ছোটবেলার থেকে হয় না, ছোটবেলার থেকে যদি 5 বছর পর্যন্ত তুমি যে ছেলেকে বা মেয়েকে যেখানে রাখবে, যেভাবে রাখবে, যে কথা সে শুনবে, সে সেভাবেই সেই চরিত্র নিয়ে সে বড় হবে, এটা জেনে রাখো। 5 থেকে, এখন তো 5 বছর পর্যন্ত, আরও আগে হলে 5 থেকে 8 বছর পর্যন্ত তুমি ছেলে বা মেয়েকে দেখবে, অনেকেই রাখে, আমরা এ বাড়ি ও বাড়ি রেখে দিই, কেউ নিয়ে যায়, হ্যাঁ অনেকেই রাখে ছেলেকে। যদি তুমি 5 বাড়ি করে রেখেছো, তোমার ছেলের চরিত্র ওই 5 বাড়ির মতন হবে, তোমাদের কারুর মতন হবে না। এটা একদম মানে অভিমন্যুর মতন ঘটনা আর কি, ড্যাম শিওর ঘটনা, অভিমন্যুর মতন। অভিমন্যু আর মায়ের পেটের থেকে শুনতে পেয়েছিল, এটাও এরকম একদম ছোট্ট, দেখবে যখন বাচ্চাদের নিয়ে যায়, কাকিমা তোমার ছেলেকে দেবে, বা দিদি তোমার ছেলেটাকে দেবে, নিয়ে যাবে, দেখতে সুন্দর, আমার ছেলেদেরও নিয়ে যেত এরকম, কিন্তু আমি কেউ তককে তককে থাকতাম আর কি। যেই একটু বেশিক্ষণ হয়ে গেল, আমি কোনো দিন আমার 2 ছেলেকে, না 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 না, আমার বড় ছেলেকে রাখতে বাধ্য হয়েছিলাম, আর সেই জন্য ও একটুখানি তো ইয়ে হয়েছেই, ওর গড়বড় হয়ে গেছে সম্পর্কের ক্ষেত্রে, গড়বড় বলতে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই একটু গড়বড় হয়েছে, কিন্তু আমি রাখতে বাধ্য হয়ে গেছিলাম। আর তখন আমি জানতাম না, আমাকে যখন জানানো হলো যে ছেলেকে নিয়ে যা এখান থেকে, নষ্ট করে দিচ্ছে, একদম কানে একদম এমন মন্ত্র ভরে দিয়েছিল যে সেই মন্ত্র আজও যায়নি। আর সে মন্ত্র শুধু ওই রকম মন্ত্র নয়, মানে অনেক ধরনের, অনেক কায়দা করে, অনেক পলিটিক্স খাটিয়ে ওটা করা হয়েছিল। যিনি করেছিলেন তিনি অনেক পলিটিক্স খাটিয়েছিলেন ওখানে, যাতেও আমার প্রতি কোনো ইয়ে না হয়, এটা করানো হয়েছিল। তো এই জন্য আমি জানি, আমি বলি না, আমি নিজের উপলব্ধি থেকে, আর এটা খুব সত্যি, সে ওই বাচ্চাটা কিন্তু কোনো দোষ নেই, ও কিন্তু জানবেও না, ও বড় হয়ে গিয়েও ও মানতে চাইবে না, কিছুতেই ও মানতে চাইবে না যে ওর রক্তে রন্ধ্রে ওটা রয়ে গেছে, কারণ খুব ছোট তো, জন্মের থেকে একদম নিয়ে ওর কান ভরেছে শুধু উল্টো পাল্টা, একদম উল্টো পাল্টা, কনফিউজিং, যার জন্য ও যখন এবার বড় হয়েছে, ওর ওই ইয়ের সঙ্গে মেলাতেই পারছে না, আধা দিন তো কনফিউজ থেকে গেছে, তারপরে কমপ্লিকেটেড হয়ে গেছে, পুরো সমস্তটা কমপ্লিকেটেড। তারা কিন্তু বুঝতে পারবে না, তারা ভাববে যে না আমরা ঠিক আছি, ওই আমরাই তো ঠিক আছি, ও যাকে দেখবে তাকে মনে হবে কমপ্লিকেটেড, ডেঞ্জারাস। সেই জন্য আমি বারবার বলবো, যাদের বাচ্চা আছে বা হবে বা হচ্ছে, তারা 5 বাড়ি করে বাচ্চাকে রাখবে না, কারুর হাতে বাচ্চাকে দেবে না, মায়ের উচিত, আর না হলে বাচ্চা নেবে না, নষ্ট করিয়ে দাও বাচ্চা, কিন্তু মা যতক্ষণ না স্টেডি হবে ততক্ষণ বাচ্চা নেবে না। বাবা উঠে কুড়াক, মা যদি ঠিক না হয়, আজও আমি দেখছি অনেক বাড়িতে দেখছি, ছেলে মেয়েদের দেখছি, শুধু আমার ছেলেদের নয়, আমি আমার ছেলেদের বয়সী যারা বন্ধু বান্ধবও ছেড়ে দেয়, এমনি যারা দেখছি আশেপাশে বাজারে অমুকে তসুকে বয়সে, মা যদি ঠিক না হয় বাচ্চা ঠিক হবে না, মাকে ঠিক থাকতে হবে, তবে গিয়ে একটা বাচ্চা, কারণ মাটাই বাচ্চাটা গড়বে। এই যে আমার খামতি ছিল, আমি ওই সময় চাকরি বাকরি, ফার্দার স্কুল কলেজ অমুক তসুক, মানে বিভিন্ন, বলছি না যে একদিকে বিশ্বভারতী যাচ্ছি, একদিকে ইয়ে যাচ্ছি, রবীন্দ্রভারতী যাচ্ছি, এই করে বেড়াচ্ছি, আর মানে বিশাল সেই অবস্থাটা, আমার মানে ওইখানে আমার জ্ঞানই ছিল না কোনো, যে ভাই আমি বাচ্চাই নেবো না, এই সময় আমার এই কাজগুলো আছে, আর এসে গেছে করে যাচ্ছি এরকম হয়ে গেছে ঘটনা। যাই হোক, সেই ভুলটা যেন তোমাদের না হয়, পরবর্তী ক্ষেত্রে ফেটে যাবে, পুরো বুক ফেটে যাবে, ডেঞ্জারাস করো না।
আর সত্যি কথা বলতে এখানে যখন অসহায়ের মতো লাগবে না যে এখানে তোমার মানে একদিক থেকে দেখতে গেলে আমারই দোষ, আমি রেখেছি, কিন্তু আমি না জেনে অজান্তে, আমি ভাবতে পারিনি নিজের লোকরা এই ক্ষতি করে দেবে আমার। কিন্তু যার হয়েছে সে তো কিচ্ছু জানে না, সে কিচ্ছু অবধের মতো নাজুক থাকবে, ও জানবে, ও উল্টে ওকে যার কাছে মানুষ হয়েছে তাকে বরাবর ঠিক ভেবে যাবে। আর যার তুমি মা যদি না থাকে, এই জন্য আমি মাদের চাকরি করার ক্ষেত্রে বারবার বলি, যেও না আয়ার কাছে রেখে, যেও না মায়ের কাছে রেখে, যেও না, করতে হবে না চাকরি, সামান্য পয়সা স্বামী যা আনছে তাতেই সন্তুষ্ট থাকো, তুমি ঘরে করো, ঘরে পড়াও, তুমি তো এলিজেবল, তুমি তো বহুত পড়াশোনা করেছো, ঘরে পড়াও, এমএসসিকে পড়াও, বিএসসিকে পড়াও, বিটেককে পড়াও, ভালো টাকা আসবে। একটা এমএসসি বিএসসি স্টুডেন্ট যদি ধরো, এটা আমার এক পরিচিত বান্ধবী বলতে পারো, ও স্কুলের টিচার, ও পড়ায় তো এমএসসি স্টুডেন্ট পড়ায়, সপ্তাহে 2 দিন করে আসে, 2000 করে একটা দিন, 2000 মানে 4000 ওর লাগে। হ্যাঁ, টাকা খরচা করে, ও নেয় ওরকম। বলেছে আমি ওই ছাড়া পড়াবোই না, এমএসসি পড়াচ্ছি ভাই, আমি ক্লাস 7-এর ছেলে পড়াচ্ছি না, একটাই সাবজেক্ট পড়ে, স্পেশালাইজেশন করছে ও, এই মেয়েটি, আর ওর কাছে পড়তে আসে। তো পড়াও, ঘরে পড়াও, বা ঘরে এন্টারপ্রেনার হন না, সোজা কথা এন্টারপ্রেনার হও, ঘরে বিজনেস করো, বাইরে বেরিয়ে যদি তোমরা বাচ্চা না করো, বা বাচ্চা বড় হয়ে গেছে, দুটোর একটা করে, 5 বছর পেরিয়ে গেছে, বাচ্চাকে মানুষ করে দিয়ে এইবার বেরো তুমি, 5 বছর পর্যন্ত তাকে একদম, আর 18 বছর পর্যন্ত তাকে আবার একটু চোখে চোখে রাখা, ব্যাস, কিচ্ছু করতে হবে না, দূর থেকে যা করবে দূর থেকে। আমার মানে আমার বেলায় আমি এই উপলব্ধিগুলো করেছি বলে আমি বলছি, হ্যাঁ, যে কারুর হাতে ছেড়ো না, বাচ্চাকে মা সে নিজে হাতে মানে না, তোমার মায়ের হাতেও ছাড়তে হবে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করছে ওই আর মাকে একটু শিক্ষিত হতে হবে। ওই যে আমি দেখছি একটু আগে একটা ভিডিও দেখছিলাম, একটা বাচ্চা মানে হয়তো 6 মাস হবে, 8 মাস হবে বড় জোর, সেই বাচ্চাটাকে জোর করে মোবাইলে, রাত্রির অন্ধকার, মোবাইলটা জ্বলছে, আলোটা বেশি, আর বাচ্চাটাকে জোর করে মোবাইলের কাছে আনছে, আর বলছে তাকাও, আর হাসছে, ইয়ে করছে, এইসব, ও জেগে থাকে বলে, এইসব মূর্খ মা, বাচ্চা 6 মাসের বেবি, জোর করে মোবাইলের রের মধ্যে ওকে আনছে, আর যেই রেতে আসছে চোখটা বড় হয়ে যাচ্ছে বাচ্চাটা। আমি ছেলেকে দেখালাম, দেখ কেমন মা, দেখ, ডাক্তাররা বলছে মোবাইল থেকে দূরে রাখুন, ওই মাটা রাত 3টে ও উঠে গেছে বলে ওকে মোবাইল দিয়ে দেখাচ্ছে। তো এইরকম মূর্খ মা না হোক, হ্যাঁ, এই মূর্খগুলো মাই না হোক, মা হওয়ার আগে এদের কিছু গন্ডগোল হয়ে যাক, যাতে এরা মা না হতে পারে। আমি এইটাই বলি আর কি, কায় মনোবাক্য চাই যে এইরকম মূর্খ মা না হোক। এইভাবে যদি বাচ্চাটার ক্ষতি করছে, ও তো বুঝতে পারছে না কত বড় ক্ষতি করে দিচ্ছে। একটা রাত 3টের সময় চিন্তা করুন, সব অন্ধকার, শুধু মোবাইল জ্বলছে, রেটা অতটা লাগছে, বাচ্চাটার মধ্যে রেটা লাগছে, যার কোনো এখনো মানে পাওয়ারটা এখনো অতটা হয়নি, রেজিস্ট্যান্স পাওয়ার। বাচ্চাদের রেজিস্ট্যান্স পাওয়ার অবশ্যই থাকে, কিন্তু তুমি যদি ওভার কিছু দিয়ে দাও, একটা মোবাইল দিয়ে দিচ্ছ, মোবাইলটা কি একটা রে বেরোচ্ছে ওখান থেকে, তুমি কম্পিউটারের সামনে বসিয়ে দিলে, বাচ্চাকে কোলে নিয়ে কাজ করছো, তো এইগুলো তো ক্ষতি। বাচ্চাদের মানে কি বলবো, ডাইরেক্ট বিষ দিচ্ছে, ইনডাইরেক্ট না, ডাইরেক্ট বিষ দিচ্ছে মারা, চোখে শরীরে রেটা যাচ্ছে ডাইরেক্ট। আর বাচ্চাটা যতবার আমি দেখছি, বাচ্চাটা এমনি যে বাচ্চাটা কি করছে, দেওয়ালের দিকে তাকাচ্ছে, যে দেওয়ালে তো ছায়াটা পড়েছে মোবাইলের অন্ধকারে, ও গোল ওইটার দিকে দেখছে, বাচ্চাটা ঘুরে, বাচ্চাটা যাই হোক, তাও তো এখানে তাকাচ্ছে না, মাটা জোর করে মাথাটা ঘুরিয়ে মোবাইলে আর হাসছে। আমার মনে হচ্ছে গিয়ে ও মাটাকে একদম আচ্ছা বসে, এদেরকে মনে হয় মুন্ড উড়িয়ে দিই, যা চলে যা, বাচ্চাটা বাঁচুক। যাই হোক, এরম মূর্খ মা যেন না হয়, হে ঈশ্বর দয়া করো, এরম মূর্খ মা যেন না হয় যে বাচ্চাকে ইচ্ছা করে বিষ দিচ্ছে, হ্যাঁ, আর হাসছে। তারপরে আবার এগুলো কি বলবো, এগুলোকে শকুনি বলবো, মন্তরা বলবো, কৈকেয়ী বলবো, কি বলবো, কৈকেয়ী বলা উচিত না, ওরকম নয়। যাই হোক, মন্তরা বলবো, আরও কিছু বলবো, সূর্পনাখা বলবো, কি বলবো এই মাদেরকে?
তোমরা বলো যে এই সেই রাগ করো না, 34 মিনিট হয়ে গেল। তো ভাইফোঁটা হচ্ছে যেটা বলছিলাম, হোক গে 34 মিনিট, 1 ঘন্টা বলবো, বলে তারপরে যাব। তো কি বলে মা, কি যেন বলতে গেলাম, ভাইফোঁটা নিয়ে বলছিলাম, কি বলতে গিয়ে কোথায় চলে গেছি। ভাইফোঁটা হচ্ছে একটা সুন্দর একটা সম্পর্ককে ধরে রাখার, ভাই বা ভাইদের বোনরা চেষ্টা করে যে তারা যেন ধর্মের পথে থাকে, ভালো থাকে, মুক্তি, তাদেরও যেন মুক্তি হয়, সেইটা বোনরা কামনা করে। আর সেই কামনাও হচ্ছে খুব পবিত্র কামনা, সেই জন্য এই দিনটা তারপর থেকে মানা হয় এবং করে। কিন্তু আজকাল হয়ে গেছে এসব মানব না, আজকালকার ছেলে মেয়েদের হচ্ছে ওইসব আমরা মানি না, ওইসব আমরা করবো, খুব নিজেদের বিশাল মনে করছে। আমি বলছি যদি তোমরা যারা শুনবে তাদের মধ্যে যদি কারো রাগ হয়, আমার কিছু করার নেই, রাগ হলে রাগ হবে। এত যদি তোমাদের তাহলে ঠিক হও তোমরা, তাহলে আর বলবো না, অন্তত আমার যারা দেখবে তারা ঠিক হও, তাহলে আর বলবো না। আমার এসব ভালো লাগে না, হয় করো, বলো ডাঁটের মুডে বলো। আমি যেমন বলি, ডাঁটের মুডে বলি, আমি কোনো পুজো আচ্চা করি না, শুধু শিবরাত্রিটুকু। কিন্তু ওই যে আমি শিবরাত্রি করি, ঠিক শিবরাত্রিতে যা যা নিয়ম আগের দিন থেকে যেরকমভাবে হয়, প্রথা চলে আসছে, সেই প্রথা অনুযায়ী করি। তোমাদের মতো ওই বেলা 12টার থেকে জল দিয়ে হয়ে গেল শিবরাত্রি, ওরকম করি না আমি শিবরাত্রি। ওরকম আমার পুরো একদম চলে, 4 প্রহরে পুজো হেন তেন, যাই হোক আমি যতটা পারি করি। হয়তো আরও কিছু নিয়ম আছে যেগুলো আমি জানি না, কিন্তু আমাকে পণ্ডিতজি যতটা বলে দিয়েছেন, আমার বেনারসের পণ্ডিতজি আছেন, গুরু বলো যা বলো, তিনিও আমার গুরুই। তা দীক্ষা নেওয়া ওরকমভাবে তো উনি দীক্ষা ফিক্ষা দেন না, তো যাই হোক উনি আমার একজন গুরুই বলতে পারো। তো আমার বেনারসের পণ্ডিতজি যেভাবে আমাকে বলে দিয়েছেন, সেইভাবে আমি করি। উনিও আমাকে হনুমান চালিসার কথাও বলেছিলেন, তো আমি করেছিলাম, আমি ফল পেয়েছি। এই জন্য আমিও তোমাদের বলি, হনুমান চালিসার ওপরে আর কিচ্ছু নেই এইটা। তো আমাকে ওই রকম আমি যারা করে না, মানে না, যদি না মানো, তুমি বলো যে না ভাই, ভাইফোঁটা টাইফোঁটা জানিও না কি প্রথা কেন হচ্ছে, তাই আমি করব না। কিন্তু ওই ঢং মারতে, ওই একটা থালা সাজিয়ে আর ওই ফটো দেওয়ার জন্য ওটা করো না, ওগুলো করো না। যেটা ঐতিহ্য হয়ে আসছে না, হয় সেটা মানো, আদারওয়াইজ সেটা মেনোই না। তোমরা সব কিছুকে অবহেলা করতে শিখেছো বাড়ি থেকে, তোমাদের বাবা মারা যারা শিখিয়েছে অবহেলা করতে, কারণ অবহেলা তো করতে, এই অবহেলা করবি বলে শেখায়নি, তারাও অবহেলা করেছে, তারাও মান সম্মান, সৌজন্যবোধ, এটিকেটস, ম্যানার্স কিছুই জানে না। তারা ধারার মতন বয়ে গেছে, শুধু খাই আর টাকা জমাই, এই যাদের চিন্তা ভাবনা, যারা পশুপথে রয়েছে, তারা ছেলেমেয়েদের কী শেখাবে? তাদের ছেলেমেয়েরা অবভিয়াসলি এটাই বলবে, আমরা এসব মানি না, আমরা এসব করতে পারবো না। আমার ছেলেও বলে, কিন্তু আমার যে ছেলে বলে সেই ছেলে অন্যর হাতে মানুষ হয়েছে, ওই জন্য বলে। কিন্তু যে ছেলে আমার হাতে মানুষ হয়েছে, একদম পিওরলি আমার হাতে মানুষ হয়েছে, সেই ছেলে ওরকম বলে না, দুঃখের বিষয়। কিন্তু এখন আর কিছু করার নেই, ও জানেও না যে ও কি হয়েছে, কি করা, ওর তো বাচ্চা ছিল, ওকে তো বুঝিয়ে দেওয়া হয়েছে, এ যা বলবে। ওটা ওরমভাবে বলাও হয়, ও ভীষণ রকম একটা পাকা মাথার পলিটিক্স খেলেছে বাচ্চাটার উপরে। কি না রাগ, আমি যে যাচ্ছি ওকে রেখে কাজ করতে যাচ্ছি, আমি টাকা কামাচ্ছি, আমি টাকা কামিয়ে ওদের হাতেই দিতাম, ওদেরই জিনিস দিতাম, সেটা তো ওরা চায় না, সেটা ওরা চায় না, চায়নি তখন। তারপরে তো করে করে একদম রাস্তাটাই বন্ধ করে দিয়েছে, ব্ল্যাক ম্যাজিক করে পুরো রাস্তা, যাতে আমি কোনোভাবে কাজ না পাই। তাও তো ঈশ্বর মহাদেবের, একমাত্র হর হর মহাদেব, হর হর মহাদেব, মহাদেব ছাড়া আমাকে বাঁচানো ওদের কাছ থেকে। আর তারপরে জানো যে আমি তো বললামই, নিশ্চয়ই একটা কিছু তো ব্যাপার আছে, যে আমাকে পেটেই মেরে ফেলার চেষ্টা হয়েছিল, আমি মরিনি। এই কথা তো আমি বারবার তোমাদের বলি,
জন্মেছি এবং ওই দিনে জন্মেছি, একদম ঘোর অমাবস্যায় আমার জন্ম। সেই জন্য বোধহয় ওই করে অনেক কিছু, মেরে ফেলো একদম, না খাইয়ে মারো, টাকা না দিয়ে মারো, অমুক করে মারো, অনেক চেষ্টা হয়েছে, অনেক চেষ্টা করতে করতে এখনো থকেনি ওরা, থকার আগের মুহূর্ত হয়েছে। তো সেই মতো এই ছেলেটিকেও যেতে হবে। তখন তো আমি জানতাম না এসব, তখন তো ওদের কাছেই রেখে যেতাম, ওরা তো সেফ মনে করতাম ওই জায়গাটা। তো কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আমাকে এসে কেউ বলল যে না তুমি ভুল করছো, যাও ওকে নিয়ে নাও, তাতে তোমার চাকরি চলে যাক, তোমার পড়াশোনা হোক না হোক, তুমি ওইসব দেখো না, তুমি ওকে আগে বাঁচাও, ওকে রক্ষা করো। তখন আমি গিয়ে ওকে নিলাম। তারপরেও আসলে এমনভাবে হয়েছিলাম, পড়াশোনা চাকরি তো ওইভাবে মানে একবার ঢুকে গেলে তো আর ছেড়ে দেওয়া যায় না। তো ওকে নিয়ে বিভিন্ন জায়গায় থাকতাম, করতাম, কিন্তু ওই যে মাঝে মাঝে যেতাম, আর তখন আরও ভরতো ভালো করে। এই কান ভরা জিনিসটা, এত কান ভাঙানি দেওয়া, কান ভরা, এই যে আজও করছে লোকে। এসব বলবে তো এসব না, এসব বল, এইসবের কিছুই না। এসব কি তুমি ভুল কথা একজনের কাছে বলেই যাচ্ছে, বা সে যদি ছোট হয়, সে তো বেচারা কি করবো, তো ওটাই বিশ্বাস করছে। তোর মা বা তোর মা আর ফিরবে না, দেখ তোর মা তোকে ছেড়ে চলে গেল, দেখ তোর মায়ের কোনো দয়া মায়া নেই, দেখ তোর মা তো নেচে বেড়াচ্ছে, ওই সব করছে, কি যে করছে তোর মা। এই যদি একটা বাচ্চা 6 মাসের শিশু থেকে শুরু, 6 মাস কেন, একদম জন্মানো শিশু থেকে শুরু করে, তাকে যদি 2 মাস থেকে বা 3 মাস 4 মাস থেকে তাকে যদি শুরু করে 5 বছর পর্যন্ত বলা হয়েছে, সেই ছেলে কি মায়ের দিকে ফিরে তাকাবে? ভেতর থেকে, অন্তর থেকে। উপর তাকাতে অনেক ছেলেই তাকাবে, অনেক ছেলে। এটা এইরকম ঘটনা তোমরা যারা শুনছো ভেবো না যে শুধু আমার সঙ্গে ঘটেছে, অনেক বহু, হয়তো কোটি মায়ের সঙ্গে এরকম ঘটনা হয়েছে। কোটি মারা জানেও না, যেসব মূর্খ মারা আছে তারা তো জানেও না, তারা গিয়ে অফিসে কাজ করছে, এদিকে আয়ার কাছে রাখছে, ওদিকে মায়ের কাছে রাখছে, আরও কারুর কাছে রাখছে, আরও কারুর কাছে রাখছে, যেখানেই রাখো। তো আবার বাচ্চাতে চলে এলাম। আমি বলবো রেখো না। আমি একটা মা হিসাবে অন্য মাদের আমি অনুরোধ করছি, যারা তোমরা ছোট্ট যদি বাচ্চা থাকে, আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ দেখো, ছেলেকে বাচ্চাকে অন্য কোথাও রাখবার প্ল্যান করো না। মা যদি ঠিক না হও, বাচ্চা নিও না। মা যদি ঠিক না হয়, মা যদি ইন্টেলিজেন্ট না হয়, বাচ্চা নেওয়া মানে মূর্খামি করা। তুমি একটা গরু তৈরি করো না, তুমি মানুষ যদি তৈরি করতে পারো, মা যদি সত্যিকারের ওই রকম করে মা হয় না, রাসবিহারীর মায়ের মতন, নেতাজির মায়ের মতন, তাহলে আগে তাদের মাদের কাহিনী পড়ো যদি মা হতে চাও, তারপরে গিয়ে মা হও, নাহলে মা হয়েও না। বাচ্চাগুলোকে কষ্ট দিও না। তোমার কোনো অধিকার নেই একটা ভ্রূণকে এনে, একটা আত্মা, একটা এনার্জিগুলো তো বসে আছে, যারা অতৃপ্তভাবে চলে গেছে তারা তো বসে আছে আসবার জন্য আধার ধরে, তাদেরকে এনে আবার তুমি বিগড়ে দিও না। তো এটা আমার অনুরোধ রইল। যেসব মারা, যদি এরকম কোনো মা থাকো বা কেউ থাকো যার বউ আছে, মেয়ে আছে, কিছু আছে, তারা শুনছো বা করছো, তো এটা করো। আর একটা হচ্ছে বললাম ফোঁটা দেওয়ার ব্যাপারটা, যে ফোঁটা এই জন্য দেয়, সম্পর্ক ঐতিহ্যগুলো। আমার মনে হয় আমার যদি আজকে মেয়ে থাকতো, আমি কিন্তু তাকে শিক্ষা দিতাম যে ঐতিহ্যগুলো, যে বোন থাকতো আর কি, ওর 2 ভাই না হলে বোন হতো যদি একটা, তাহলে আমি কিন্তু সেই মেয়েকে শিক্ষা দিতাম, যাও দাদাকে গিয়ে নিমন্ত্রণ করো, নিমন্ত্রণ করতে হয় দাদাকে বা ভাইকে, বাড়ি গিয়ে নিমন্ত্রণ করতে হয়। আমি হলে, আমার মেয়ে থাকলে আমি এই শিক্ষাটা দিতাম যে হ্যাঁ যাও ভাইকে গিয়ে বা দাদাকে গিয়ে নিমন্ত্রণ করে এসো, এবং সঠিকভাবে একদম ঐতিহ্য পরম্পরা যতটুকু তো আমরা জানবো, যতটুকু আমরা তো এখন অনেক নিয়ম আছে, অতটা যে যা আমি বললাম শিবরাত্রি পণ্ডিতজি যা বলেছে সেরকমই করি, সেরকম এই নিয়মটাই যতটুকু জানি ভালোভাবে, সেইভাবে যা পুজো আচ্চা করতে হয়। আমার হচ্ছে করার হলে ভালো করে করা, আদারওয়াইজ একদমই করো না। বলোই না যে ভাই ফোটাতে যাচ্ছি, ভাই ফোটার জন্য, ভাই ফোটাটার মুখে তোমাদের মুখে মানায়ও না ভাই ফোটা, কারণ তোমরা একে অপরের দায়িত্বই নিতে জানো না, সংসারে বন্ধনটা কিভাবে তৈরি হয়। তোমরা ডিটাচও নয়, ডিটাচ মিন্স রামকৃষ্ণদেব যে ডিটাচমেন্টের কথা বলেছেন না, যে সবেতেই থাকো আবার থেকেও না,
সবেতেই থাক, সংসারে থাকো, সংসারে থাকতেই হবে। তুমি যখন সংসার করে নিয়েছো একবার, তখন তোমার দায়িত্ব বর্তায় একে অপর ওপরে। সেই তোমরা ওই দায়িত্বটাই মানতে চাও, দায়িত্বটাই নিতে চাও। এই আমার রাগ আসছে, কারণ দেখছি তো চারিদিকে দেখছি শুধু বাবা মা শ্বশুর শাশুড়ি অমুক তসুর, বড়দের ছেড়ে আমি আর তুমি তো আমাদের খেলাঘর, আমি আর তুমি আর আমাদের খেলাঘর, আমি আর তুমি আর আমাদের খেলাঘর। হচ্ছেটা কি তাতে ঐতিহ্য ভেঙে পড়ে যাচ্ছে। তুমি বলবে তাতে কি হয়েছে? তাই দিয়েই তো ধরে রেখেছে পৃথিবী তোমাকে, তোমার মতন কোটি 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 হাজার হাজার কোটি বছর ধরে তো ধরে রেখেছে। তার স্রোতকে তুমি বিস্রোত করে দেবে আর যা খুশি তাই বলে যাবে তোমার সুবিধা অনুযায়ী। এটা মানা যায় না, এটা মানা যায় না। মানবো না, মেনো না, সোজা কথা। ভাই আমি এত পুজো আচ্ছা করতে পারি না, আমাকে ক্ষমা করো হে ঈশ্বর। অহংকার তোমাদের, ঈশ্বর তো মানো না, ভগবান তো মানো না, কিছুই তো তোমাদের কাছে নেই। তোমরাই আছো মহান ব্যক্তি, মহান ভগবান সব। তোমরা মারা এসেছো, মহান মা মহান বাবারা এসেছো সব। একটা না মেয়ে তৈরি করছো, না একটা ছেলে তৈরি করতে পারছো। হ্যাঁ, আমাদের মতো যারা অপারগ হয়ে গেছে, একটা সময় দিতে বাধ্য হয়ে গেছে, আমি তার মধ্যে আধা ওই তুলে নিয়ে চলে এসেছিলাম। তারপর আমি নিয়ে ঘুরেছি। কিন্তু আমার যা ক্ষতি করার ও তো করে দিয়েছে, ও তো জেনে বুঝে করেছে না, ও তো অজান্তে করেনি, ও জেনে বুঝে করেছে। যদিও এরকমও রেয়ার কেস থাকে, কিন্তু এরকম হয়, অনেক বাড়িতে হয়। এই যে মাটা, ঠিক এই মাটা যে বাচ্চাটাকে মুখটা ঘুরিয়ে ও 3টের সময় পুরো রেটা লাগছে, আর চোখটা যেই আর সামনে আসছে মনিটা বড় হয়ে যাচ্ছে, ওর মাটা বুঝতেই পারছে না ওটা সরা তুই উল্টো নিয়ে আসছে। ঠিক সেরকম ভুল মারা প্রচুর করি। আর তারপর এক সময় মাথা টুকরায়, হায় রে আর কিছু হবার নেই, সব শেষ হয়ে গেছে, আর কিচ্ছু হবার নেই। এখন শুধু তুমি বাঁচাও, ভুল করে ফেলেছি, তুমি বাঁচাও, তুমি সব ঠিক রাখো। বিগড়ানো মানে কি? এরা বিগড়ে গিয়ে এমন হয়ে যায় শত্রুতা করতে শুরু করে। ওরা জানেই না ওরা শত্রুতা করছে। সে এক অদ্ভুত, মানে ওইটা কি বলে না, আরে ওটা সিনেমায় খুব বলে, কি ডিসঅর্ডার বলে, ওই রকম হয়ে যায় ওদের, ওরা জানেই না। এবার তুমি যেই সাইকোলজিস্টের যেতে বলবে রেগে যাবে, তুমি বলবে মনোরোগ বিশেষজ্ঞের কাছে বললেই রেগে যাবে। বলে দেখো তো কাউকে যার এরকম আছে, যদি এরকম আছে কেউ অন্যের হাতে মানুষ হয়েছে বা কিছু হয়েছে, এমনি তো সবারই দরকার, তুমি তাকেই বলে দেখো যে চলো সাইকিয়াট্রিস্টের কাছে চলো, কথাবার্তা কাউন্সেলিং হবে, কাউন্সেলিং করে ভালো সাইকিয়াট্রিস্ট যেতে হবে। সাইকিয়াট্রিস্টও আবার ওই রকম, সাইকিয়াট্রিস্টও আমি গেছিলাম একবার, আমি নিজে গেছিলাম। আমি এতটাই নিজেকে পারফেক্ট মানে করতে চেয়েছি, আমি গেছিলাম ওই জন্য। তো সাইকিয়াট্রিস্টই ঠিক নয়, তার তো কী দেখাবো, শুধু ওই জেনে রেখেছে, কতগুলো পড়েছে, কালার বলুন কোন কালার, অমুক দিন অমুকে, ওগুলো কিছু না। সাইকিয়াট্রিস্ট হবে, তার গার্ডস থাকবে, দেখলেই মনে হবে হ্যাঁ সাইকোলজিস্ট বটে। দেখলেই তো পাখি পড়ার মতো বলে দেবে, ও আচ্ছা আপনার এই আপনার চোখ দেখলে বোঝা যাবে। চোখ না, এই যে চুল যদি চুল খাড়া হয়ে থাকে না, তাহলেও বলে দেওয়া যায় ওর চরিত্র। এ হচ্ছে সাইকোলজিস্ট। কিন্তু আমি যেহেতু ডিগ্রি করিনি, মানে ওই রকম ডিগ্রি নেই যেহেতু, মানে কি বল, সাইকিয়াট্রিস্টের যেহেতু ডিগ্রি নেই, ডক্টর তো সাইকিয়াট্রিস্ট তো ওয়ান টাইপ অফ ডক্টর, যেহেতু ডিগ্রিটা নেই, ডক্টর ডিগ্রি বা সাইকিয়াট্রিস্ট ডিগ্রি, সেই জন্য কেউ মানবে না। কিন্তু আমি চুল খাড়া দেখে বলে দেবো। ওই যে আজকে যে ছেলেটি ফোন করলো আমাকে, তাকে জিজ্ঞেস করো তোমরা। আজকে আমার ভিউয়ার্স একজন বাচ্চা ছেলে, ও আমার ছেলের বয়সী, ওই ছেলেটি দেখো আমারই ছেলের বয়সী, ও আমার কাছে জানতে চাইছে যে ম্যাডাম কি করবো কিনা। খুব ভালো ছেলে, গ্রামে, ও বললো গ্রাম নয় শহরেই থাকে, তো যাই হোক বর্ধমানে থাকে বলছে গ্রামে থাকি। খুব ভালো ছেলে, আমি ওকে অনেক সাহস দিলাম, অনেক যা বলার বলেছে, ওটা কেন তোমাদের বলবো। তো যাই হোক, ও আমাকে ফোন করেছিল, আমার খুব ভালো লেগেছে ছেলেটিকে, আমার
সত্যি ভালো লেগেছে আমার ছেলেটিকে। আর কথা বললাম, ওর গলা শুনে জিজ্ঞেস করে না ওকে, ওকে আমি দেখিনি, চিনি না। ও ফোন নাম্বার, আমার যেহেতু ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেখে ও আমাকে ফোন করেছে। আমি ওর গলা দেখে কি বলে দিয়েছি। আমি বললাম তোমার কে অ্যাস্ট্রোলজার কি বলবে, এই দেখো আমি কি বলছি তোমাকে, তোমার এই ব্যাপার বলছে। হ্যাঁ, তুমি মিথ্যা বললে বলো তুমি আমাকে। আমি তো রীতিমতো চ্যালেঞ্জ দিয়ে কথা বলি, সেটাও অনেকের রাগ হয়, মানে অনেকের মানে আমার না রাগ হয়, সে রাগ হইলে তো বয়ে গেল। চ্যালেঞ্জ দিয়ে কথা বলি, যদি না হয় তাহলে গাল দিয়ে দিও। কিন্তু এরকম তো যাই হোক, বাচ্চাটি কথা বলেছে, খুব ভালো লেগেছে। ওকে আমি বলেছি যে বাবু এইগুলো ব্যাপারগুলো হ্যাঁ খুব সুন্দর লেগেছে। তো এইরকম আর কি, যেটা বলছিলাম যে পুরোটা ভিডিওটা শুনবে, পুরো ভিডিও না শুনলে, হাফ ভিডিও শুনলে অনেক সময় তোমরা পুরো কথা, তোমরা কমেন্ট দেখে আমি বুঝতে পারি তুমি পুরো ভিডিও দেখোনি বা শোনোনি। পুরো ভিডিওটা শুনবে, 1 ঘন্টা লাগুক, ভালো জিনিস শুনতে এত আপত্তি কিসের। তো যাই হোক, যেগুলো বললাম যমরাজ আর যমুনার গল্প, যতটুকু আর ভুলেও যাই, জানো তো, জানি হয়তো আরও এই সময় মনে পড়বে না, ভুলে যাই আমি। এটা বললাম, আর কি বললাম, আর বাচ্চাটা ফোন করেছিল এটা বললাম, আর কি বললাম, আর বললাম ফোনের গলা শুনে, ওইটাই বলছিলাম, ফোনের গলা শুনে আমি বলতে পারি। হ্যাঁ আমি পারি। তো ফোনের গলা শুনে আমি বলতে পারি। চুল যদি খাড়া হয়ে থাকে তাহলে আমি বলতে, আমার চুলগুলো দেখবে একটু খাড়া, একটু এমনি করে, এই যে খাড়া দেখছো না, খাড়া হয়ে আছে। আচ্ছা আমি চুল কাটবো সেটাও আমি বলে দিলাম, না তোমরা এখন শুরু হয়ে যাবে কোথায় কি কেন, আর প্রশ্ন করবে না তোমরা, এটা আদেশ, তোমরা মানো তোমরা না মানো আমার ব্যাপার, আমার আদেশ, আমার কাছে থাকতে দাও, সেটা মহাদেবের আদেশ, যতদিন এটা থাকবে করবো। যে বলবে না এবার আর দরকার নেই, চুল বড় করো, তখন চুল বড়, মানে ওইভাবে তো বলেন না, ওটা একটা অন্যভাবে আসে, ওটা যাদের আসে তাদের বুঝবে। তো যাই হোক, তো এটা হচ্ছে ব্যাপার। 1 ঘন্টা হয়ে এসছে, ভালো হয়েছে, কেউ শুনবে না। তো এই হচ্ছে ব্যাপার, মজা করো, ফুর্তি করো, আনন্দ করো, আধ্যাত্মিক পথে থাকো। আধ্যাত্মিক পথের মস্তি আমি দেখবে, আমি ফেসবুকে কি বলে ওটা শেয়ার করেছি, ইয়েদের, ওরা সব আনন্দ করছে, ফুর্তি করছে। তা আমি তখন পড়ে লিখেছি যে দেখো আধ্যাত্মিকতার মস্তি দেখো কাকে বলে, আর দারুণ মস্তি, আর জলের মধ্যে নেমেছে, খুব মজা করছে, জল ছাপাচ্ছে, এই যে তো ভালো হয়, এটা ভালো লাগে। তো যাই হোক, এরকম খুব মস্তি মানে এটা না যে মদ খাওয়ার হওয়া, ওটা মস্তি না। মস্তি হচ্ছে আলাদাই ব্যাপার, আলাদাই আনন্দ। হ্যাঁ, আর তোমার মনের মতো লোক না পেলে ওই আনন্দ না শেয়ার করা যায় না। এই যে আমি তোমাদের সকালে একটা ভিডিও করেছিলাম, তোমরা তো দেখো না, আমি ফেসবুকে এখন ছোট ভিডিও ছাড়ি। তো সকালে একটা ভিডিও করেই আমি বলছিলাম যে এই যে এইখানের ভাইবটা, আমার এই বাড়ির ভাইবটা ওই বাড়িটার নয়, ওই বাড়িটার ভাইবটা ভালো, এই বাড়ির ভাইবটা প্রচণ্ড নেগেটিভ, কোরাপ্ট টাইপের এই ভাইবটা। তো যাই হোক, এটা বললাম, মাদের কথা বললাম, বাচ্চাদের কথা বললাম, মারা খুব কাজ করছো, করো না। যদি বাচ্চা মানুষ চাও, মানুষ করতে চাও, বা মানুষ পেতে চাও, মানুষ গড়তে চাও, আগে চাইতে হবে যে আমি একটা মানুষ গড়ব, আমার হাত দিয়ে যেন মানুষ গড়তে পারি। তো মানুষ যদি গড়তে চাও তাহলে কাজকর্ম ওই সেই সব ছেড়ে শুধু পড়াশোনা করো, গীতা পড়ো, বেদ পড়ো, অমুক পড়ো, তোষক পড়ো, রামকৃষ্ণ চরিতামৃত পড়ো, রামচরিত মানস পড়ো, সব পড়ো, পড়লেই জ্ঞান হয়ে যাবে, বেদের শ্লোকগুলো থেকে ব্যাখ্যাগুলো দেখো, এগুলো পড়লেই জ্ঞান হয়ে যাবে, মহান জ্ঞান, বুঝেছ? তো পড়তে হবে, সব পড়া মনে রাখতে হবে,
ওই ডিগ্রি করার জন্যই পড়তে হয়, তারপরে আর পড়তে হয় না। আগে যদি মা হতে যাও, আগে পড়বে, পড়াশোনা করবে, তারপরে দেখবে, তারপরে আবার বড় বড় মনীষীদের মাদের কথা পড়বে, বিবেকানন্দের মা, মা, ওর মা, কারা কত কষ্ট সহ্য করেছে। তোমাকে তো ওই কষ্টটা সহ্য করতে হচ্ছে না, তোমাকে যেটা করতে হবে তুমি সেটা কষ্ট সহ্য করেছে বলে না, মানে মানুষ করার জন্য আর কি, যেটা বলছিস তোমাকে তো ওটা করতে হবে না। তোমার তো এখন ঢালাও ব্যাপার স্যাপার, তুমি আগেই খুঁজবে কত বড় নামি স্কুলে ভর্তি করা যায়, ওটা করবে না। কত ছোট স্কুলে ভর্তি করা যায় ওটা করবে, তাহলে ভালো হবে তোমার ছেলে মানুষ করতে গেলে। নর্মাল সবাই পড়ছে, পড়ো নর্মাল স্কুল, নর্মাল। আর বাকি যেটা শেখানো সে তোমার থেকেই শিখবে, তোমার থেকেই ছেলে শিখবে। তো আর অন্য কারুর হাতে দেবে না ছেলেকে, মা ছাড়া। একদম 18 বছর পর্যন্ত, তকেরা 5-6 বছর পর্যন্ত তো একদম মায়ের কাছে, একদম মাকে একটা মিনিটও ছাড়বে না কোথাও। তারপরে এবার ছেড়ে দাও 5 বছর পর। ভালো করে মানুষ করো, তুমি ভালো, তুমি সুন্দর, তুমি গান করো, তুমি নাচ করো, এই দেখো এই গল্প, শুধু ওকে গল্প বলো, গল্প বলো, গল্প বলো, মনীষীদের গল্প বলো, মনীষীদের গল্প বলো, মনীষীদের গল্প বলো, ভালো ভালো গল্প বলো, ওকে সুন্দর সুন্দর গল্প বলো। এমন করে গল্প বলো যেন ছবির মতন দেখতে পায় নেতাজির ঘটনা, যেমন ছবির মতন দেখতে পায় ভগৎ সিংয়ের ঘটনা, যেন ছবির মতন দেখতে পায় রবীন্দ্রনাথের ঘটনা, নোবেল প্রাইজ পাওয়া বা উপাধি ফেরত দেওয়া, নাইট উপাধি ফেরত দেওয়া, এইগুলো যেন ছবির মতন। জালিয়ানওয়ালাবাগের হত্যা, হ্যাঁ, আবার এদিকে অভিমন্যুর এই যে মহাভারত, এইগুলো গল্প করে সুন্দর করে বাচ্চা, তুমি পড়ো, তুমি আগে পড়ো, তারপরে বাচ্চাকে শোনাও জন্মের পর, দেখবে কি মানুষ হবে, আলাদাই মানুষ হবে, গর্বে বুক ফুলে যাবে তোমার। আমরা পারি না, আমি পারিনি বলেই তো আমি তোমাদের বলি, কারণ আমার ওই সময় আমাকে কেউ বলেনি, যিনি ডাক্তারবাবু বলেছিলেন, যতটা বলেছিলেন অত খুলে বলেননি, কারণ আমিও তখন ব্যস্ত টাইপের ছিলাম। আমি সবসময় খুব জলি টাইপের ছিলাম, এই নাচ করছি, এই গান করছি, এই ওই চাকরি খুঁজছি, এই পড়াশোনা, হঠাৎ পড়াশোনা ওইখানে, এই চলো ওইখানে ক্লাস হয়, ওখানে ওই সুচিতা মিত্র অমুক ক্লাস করতে যাবে, আচ্ছা চলো যাব, এই যে সব সময় এটার মধ্যে থেকেছি। তখন যদি ওইভাবে কেউ বলতো যে না না আগে ছেলে তারপরে ছেলে করেছি, কিন্তু তখন ঘন্টা যা হবার তো হয়ে গেছে, তারপর ছেলে করলে ওই জন্য আমার বড় ছেলে সবসময় মনে হয় আমার সবটাই নাটক। কেন মনে হয় না? ওকে ওটা শেখানো হয়েছে। তোর মা একদম তোকে ভালো, তোর মা তোকে দেখতে পারে না, তোর মা ওই তো সারাটাক্ষণ ওকে 5টা বছর ধরে ওকে এইটা শেখানো হয়েছে, কানে ঢালা হয়েছে। চিন্তা করো, তাও যে ও অনেক উপর থাকলেও যে থাকে সেটাও অনেক বড় ব্যাপার। আর সেটা আমি বুঝি, আমার পেটেই তো হয়েছে, ওর পেটে তো আমি হইনি, আমার পেটেও হয়েছে, 10 মাস তো আমার পেটে থেকেছে। তার সমস্ত কিছু ঘটনা তো আমি ভুলিনি, তার জন্মের মুহূর্ত তো আমি ভুলিনি। অত্যাধিক মানে কি বলবো, একটা আমার প্রতি খুব খুব সূক্ষ্ম, খুব বুদ্ধিমান, তো খুব বুদ্ধিমান। আমার দুটো ছেলে এত বুদ্ধিমান, ঈশ্বর করুন, আমি অহংকার নয়, এটা প্রচণ্ড বুদ্ধিমান। বড়টা সব থেকে বেশি বুদ্ধিমান, ছোটটা অতটা বুদ্ধিমান না। ছোটটা একটু মানে পড়াশোনা ওইসবের দিকে বুদ্ধি, সাংসারিক দিকে বা কে কীভাবে কথাটা বলছে বা ওটা বললো ওটা বিশ্বাসও করে না, ওটা দেখেও নিজেও ঠিক আছে, ওটা মানে ওই সব দিকেও বোঝে না অতটা, ল্যাল আছে একটু, কিন্তু অন্যান্য দিকেও আবার খুব ও বুদ্ধিমান, কিন্তু বুঝবে না ওটা, সাংসারিক দিকে নয়, সাংসারিক দিকে ওর কোনো বুদ্ধি নেই, বোকা টাইপের, একটু উল্টে সাংসারিক দিকে, বা ধারণাগুলো ভুল, সাংসারিক দিকে যে ধারণাগুলো করে পুরো ভুল। ও যাকে ভাবে যে ওকে খুব ভালোবাসে, সে আদৌ ভালোবাসে না। ও যাকে ভাবে এই খুব আমাকে এই একদম ভালোবাসে না, সেই ভালোবাসে, মানে এরকম টাইপের আমি বললাম আর কি ধরনটা। আমি কেন উদাহরণটা দিচ্ছি, যে তোমরা যদি তোমাদের সঙ্গে এরকমটা দেখো করো, তাহলে বলবো যে না এটা এইভাবে করো। মাকে ঠিক থাকতে হবে, গল্প বলো বাচ্চাদের,
বাচ্চাদের খুব গল্প বলবে, বাচ্চাদের ভালো ভালো গল্প বলবে সব সময়। যাদের বাড়িতেই বাচ্চা আছে, যদি আমার মধ্যে ভিউয়ার্স থাকো, তাদের বাড়িতে যদি বাচ্চা থাকে, বড় হয়ে গেলে আর কিচ্ছু করার থাকবে না। একটু বড় হয়ে গেলে, 5 বছর পেরিয়ে গেলে আর কিচ্ছু করার থাকবে। একদম জন্মের থেকে এসে শুরু করো, জন্মে আসবে তখন থেকে শুরু করো গল্প, ভালো গল্প, শুধু সুন্দর করে ওকে গল্প বলো, দেখবে কি মানুষ তৈরি হয়। খারাপ হলেও, খারাপ গল্প করলেও খারাপ হবে, ভালো করলে ভালো হবে। আর যদি প্রথমে খারাপ করে দিয়েছো আর সেই খারাপটা পরেও খুব ভালো দেখে, তখনও কনফিউজ হয়ে যাবে যে আরে আমি তো এটা জানি, এটা ঠিক, এটা কি হচ্ছে, তাহলে তার আর উত্তর পাবে না। সমস্ত কিছুতে অবিশ্বাস চলে আসবে। অবিশ্বাস সবথেকে বড় শত্রু যেটা মানুষের, সবেতে অবিশ্বাস, সবাইকে অবিশ্বাস। বিশ্বাস, ভরসা, যে বিশ্বাস সেটা না নিজের প্রতি আছে, নিজে ইনসিকিউর ফিল করবে, তো কাউকেই কেন ইনসিকিউর ফিল করবে? আমার নিজের প্রতি বিশ্বাস আছে, আমার ঈশ্বরের প্রতিও বিশ্বাস আছে, আছেই সে আছেই, এই বিশ্বাস আমার। বায়ু আছে, জল আছে, অগ্নি আছে, এই ভগবান, আর এরাই সেই মহান শক্তি। চাইলে এই প্রকৃতি সব কিছু করতে পারে, আর সেই প্রকৃতিরই তো আমি, তাহলে আমি কেন পারবো না? আমি ভালোই করব, শুধু ভালো, শুধু ভালো। ভেতর থেকে, অন্তর থেকে যদি আমি চাই আমি ভালো হব, তাহলে আমি ভালো হব। অন্তর থেকে চাইতে হবে সেই ভালো, অন্তর থেকে একদম জ্ঞান করে চাইতে হবে। আমি যেন কোনো দিন কোনো খারাপ চিন্তা না করি, খারাপ কথা না বলি, মুখে এলেও আটকে দিতে হবে, না বলবো না, না করবো না, খারাপ চিন্তা না করবো না। আর তোমরা ওর বাবা চলে গেছে সেই কবে, 2009, তারপর থেকে আমি একদম একটা খারাপ চিন্তা পর্যন্ত আসতে দিইনি। খারাপ চিন্তা এলো, মনে হচ্ছে মহাদেব আছে, সব জেনে যাবে, মহাদেব দেখছে, সব জেনে যাবে। আর ও যা জানতে পারতো বলতো আমাকে, মানে অন্য কথা। আমি তো এসব চিন্তা কোনদিন করিনি, আসতেই দিইনি। এইরমভাবে বন্ধ করবে যে তুমি বাচ্চা, তুমি আমাকে করেছো না, মনের জোর, গার্ডস আনো নিজের মধ্যে, সব পারবে, তুমিই পারবে, তুমিই তো সব, তুমি পারবেই। আমাকে যদি কেউ হারাতে পারেনি, তোমাকেও কেউ হারাতে পারবে না, তোমাদের কেউ হারাতে পারবে না। শুধু তোমাকে ঠিক থাকতে হবে, তুমি 100% অনেস্ট হবে, 100% অনেস্ট। তারপর কে কি বললো বয়ে গেছে। তুমি জানো, ও যদি তোমাকে সার্টিফিকেট দিয়ে দেয়, আর তোমার ছেলে মেয়ে, দাদা দিদি, ভাই বোন, মা বাবা, কারোর সার্টিফিকেটের দরকার নেই, কারণ তাদের উপরের বাবাও যে তোমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। চলো আমি আছি, তোমার হাত ধরে, কোলে আছি, কোলে আছি। ওরা কি করবে আমার? ওর কোল থেকে নামাতে পারবে? অত দম আছে ওদের? জলন্ধরেরও অত দম নেই, ঠিক আছে? তো সেই জন্য সবসময় ভালো চিন্তা করো, ভালো থাকো, ভালো করো। মেয়েরা ভালো হও যদি মা হতে চাও। সবসময় ন্যাকামিগিরি না করো না, ভালো লাগে না এত ন্যাকাগিরি না, থেমতিয়ে করে দিই মনে হয় মুখটা, একদম এত ন্যাকা। মাকে ন্যাকামো ভাল লাগে? মাই তো রাসবিহারীর মায়ের কথা পড়ো, নেতাজির মায়ের কথা পড়ো, বিবেকানন্দের মায়ের মাকে ছেড়ে যখন চলে যাচ্ছে, মা যাচ্ছি, মাকে দেখো, এই শিক্ষা দাও ছেলেদের। মাকে ছেড়ে, মাকে করে যাচ্ছে, দেশের জন্য যাচ্ছি, এই ক্ষুদ্র জন্য না, যা বাবা তুই যা, দেশের জন্য কর, যা বাবা, তোর জন্য দেশ যেন তোর বদান্যতা থাকে, দেশের জন্য, দেশের 10-এর 1 হয়ে আয়, দেশের 10-এর 1 হয়ে আয়। মায়ের আগেই কিন্তু ছেলের মৃত্যু হলো, কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে গেল নাম, স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি, স্বামীজি, কোথায় নরেন্দ্রনাথ নাম উঠে গেল, বিবেকানন্দ নাম হলো, কোথায় নাম হলো, নেতাজি নাম হয়ে গেল। সমাজের জন্য, জগতের জন্য ভালো করে গেল। এই তো মাকে শিক্ষা দিতে হবে যে জগতের জন্য ভাবো, নিজের কথা ভেবো না, পাশের বাড়ির কথা ভাবো, পাশের জনের কথা ভাবো, সামনে যাকে দেখছো তার কথা ভাবো। তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তুমি যদি মাকেই তাড়িয়ে দাও, মা নিয়ে তোমার সমস্যা, তাহলে তুমি বাইরের লোকের কথা কখন ভাবে? তুমি জন্মদিনে বাইরের লোককে খাওয়াও, যারা খেতে পাচ্ছে না, বই কিনে দাও, জামা কিনে দাও, একটা হলেও কিনে দাও, একজনকে কিনে দাও, কিন্তু দাও, তুমি দিতে শেখো।
তুমি আগে শিখবে, তারপরে তুমি তোমার পরিবারকে শেখাবে, তারপরে তুমি এবার দিয়েই তো শেখাতে হবে। আমার ছেলেরা এখনো শেখেনি এটা, আমি কিন্তু ছোটোর থেকে করে আসছি। আমার স্কুলের ক্লাসের বন্ধুরা জানে যে জলি নিজের কাছে কম রাখে, আর জলি শুধু লোককে দিয়ে দেয়। মানে অনেক বছর পর একবার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, যে সে মনে আছে তুই সেই এখনো ওরকম আছিস, সবাইকে দিয়ে দিস। আমি এটা আমার বড়প্পান বলছি না, আমি বলছি মানুষের এরকমই হওয়া উচিত, আমি এরকমই দেখতে চাই। আমার রাগ হয় কেন মানুষ এরকম নয়, কেন মানুষ এরকম, কি আছে মাথার মধ্যে যে একটু কাউকে দিতে বাধে? ভালোবেসে খাবার দিতে, জন্মদিনেও নিন না একটু, আমার জন্মদিন আজকে আপনারা খাবেন, চেনা পাশের ফ্ল্যাটে গিয়ে দেবো না? শুধু আমি আমার পড়া, আমার জামা, আমার প্যান্ট, আমার অমুক, আমার তমুক, আর মেয়েদের হচ্ছে বাপের বাড়ি, ছেলেদের হচ্ছে শ্বশুর বাড়ি, বাবা মা তো রইল পড়ে। ম্যাক্সিমাম, সবার কথা বলছি না, কিন্তু সবাই হয় না এরকম। যে এই যে বাচ্চাটি ফোন করেছে আমাকে, ও তো ওর বাড়ির কথা ভাবছে, আমি জানি না ওর বিয়ে হয়েছে কিনা, ও তো মনে হয় হয়নি, কারণ চাকরি পায়নি এখনো, বিয়ে হয়নি বোধহয়, কিন্তু ও বাড়ির কথা ভাবছে। আমি ভেবো না, অতও আবার ভেবো না, ও আবার উল্টো এক্সেসিভ ভাবছে। তুমি আগে নিজে পায়ে নিজে আগে প্ল্যাটফর্মে দাঁড়াও, আগে শক্ত হয়ে দাঁড়াও, তারপরে ভাববে। আগে তুমি দাঁড়াও। তো ওকে যা বলার বলেছি, সেটা বলবো। এখন ও আমার ইয়েতে রয়েছে, নজরে এসে গেছে, তো আছে, আর ওর হবেও, আমি বলে দিচ্ছি, ওর হবেও। ও যদি একটু, মানে এটা আমার আরেকটা পরীক্ষা, আমার নিজের লোকেদের কাছে আরেকটা পরীক্ষা, যে এই আরেকটা অন্য ছেলে, আমি চিনিও না, নামটা এখনো ভুলে গেছি, সুকান্ত না কি নাম বললে তুমি, সুকান্ত, যাই হোক, সায়ন না কি নাম বললে গো, ভুলে, সৌমেন কিছু নাম হবে, যাই হোক, যাই নাম হোক, এই ছেলেটি যে এসছে, আমার ছেলে থেকে একটু বড়, 1 বছরের বড়, এই ছেলেটিকে আমি দেখো কিভাবে কি করি দেখো তোমরা। এই ছেলেটি খুবই আপসেট হয়ে রয়েছে, চাকরি নেই, এইটুকুনি আমি বললাম, আর বেশি কিছু বলবো না, ও বলবে না, কিন্তু একদিন, বেশি দিন না, খুব বেশি হলে 6 মাস পর, ও যদি 6 মাস একদম আমার কথা শুনে চলতে পারে, আমি আমার আত্মীয়দের যারা খুব নেগলেক্ট, আমার মানি না, বেশি দেখাচ্ছে, বেশি বলছে বলে না, আমি তাদেরকে দেখাবো। হ্যাঁ দেখাবো, আমি এবার বলছি, আমি দেখাবো, না দেখালে তো বিশ্বাস হচ্ছে না। ওই বিশ্বাসটা, তোমাদের ওই অহংকারের ইয়েটা আমি ভাঙবো। নিজেদের লোক তো খাঁড়া দিয়ে উড়িয়ে দিতে পারি না, ভাঙবো আমি ওই অহংকারটা। অহংকারও নয় ওটা একটা, যাই হোক। সম্মান কেন করবে না? আমার কথা একটাই, সম্মান কেন করবে না? এত কিসের তোমার আটকায় সম্মান করতে মানুষকে? তারপর নিজের যদি মা, বাবা, কাকা, মামা, না ছেলে মেয়ে বড় হয়ে গেলে, আগে তো মা তো বাদই, বাবা যদি কোনো বাড়িতে একটু রাগি টাগি থাকে তো একটু বাবাকে একটু করে, ছেলেরা তো আগে মাকে বাদ দিয়ে দেয়। ছেলে মেয়ে, এখন তো মেয়েরাও ছেলেদের দলে হয়ে গেছে, শুধু ড্রেসই পাল্টায়নি, মেন্টালিটিও পাল্টে নিয়েছে। মা হব না, অমুক বাজে, ওই ভাইকে দরকার নেই, দাদাকে দরকার নেই, আমার বোন, শুধু নিজেরটুকু, একদম নিজেরটুকু। কি হবে? আবার আসতে হবে, পশুতে থাকো, পশু হয়ে আবার কুকুরের মতো জন্ম নিতে হবে, দিয়ে কুকুরের মতো স্ট্রিট ডগ হয়ে মার খাবে, আর কি করবে? তখন তা জানবে না যে আমি এই করেছি। তো সে ঠিক আছে জানানোর জন্য, প্রকৃতি তোমাকে ঠিক জানিয়ে দেবে, মনে করিয়ে দেবে কোনো একটা সময়, যে ভাই তুই আগের জন্মে এই করিস, তাই তখন বলতো বাধ্য হবে, কি করেছিলাম গো, এত করছো, কি করেছিলাম গো, তখন বলবে। এই পরিস্থিতিটা যে আসবে, যে এবার তো বাঁচাও তুমি, এই পরিস্থিতিটা যখন তোমাদের মতন লোকদের আসবে, তখনই বুঝবে আগের জন্মে কত পাপ করেছিলে। যারা নিজেদের মাকে মারছো, বাপকে মারছো, বুড়ো হয়ে গেছে আর সম্পত্তি কেড়ে নিয়ে এসব করছো, তারা ভাবতে পারছো না যমরাজ তোমাকে
ছাড়বে না, বুঝেছ? আর তোমাদের বোনরাও তো তোমাদের আর পুজো আচ্চা করে না, যে ভাই ওই আর কি খেলে উপরে সাজানো ঢং করা, ও একটা থাকে। তো আজকে অনেক কথা হলো, রাগ তো এসেই যায় এসব মানুষ, দেখছি তো রাগ সামলাবো কি করে, দেখছি চোখের সামনে এইসব, যেন রাগ সামলাতে পারি না সব। মানে হ্যাঁ, মনে হয় যে জানে বোঝে, যেখানে জানে ভাই সেখানে জানো তুমি, যেখানে করো ভাই সেখানে করো তুমি, যেটা না না এটা শুধু কথা কাটবে কোথাও এই করবে আর বিশাল একবারে নিজেদের দেখাবে বিশাল একবারে। আরে আগে ঠিকটা তো জান, তুই কিছু জানিস না সেটা স্বীকার কর। না, স্বীকার করবো না। এই যে বেটা ইয়েটা দেখছিলাম ব্রেকিং ব্যাডে, ওই হাঙ্ক স্বীকার কিছুতেই করছে না, হ্যাঙ্ক না হাঙ্ক, ওর অবস্থা খারাপ হয়ে গেছে, ও স্বীকার করবে, হেসে আছে উপরে, চলো মুখ করো তোষে করো, চলো বেরো সবাই, স্বীকার কর যে তোর শরীর খারাপ, তুই পারছিস না, তুই কিছু একটা প্রবলেম, তাহলে তো বাড়ির লোকরা ডাক্তারটা দেখায় আগেই, সেই তো পরে ডাক্তার দেখাতে হলো না, ওই রকম ব্যাপার হয়ে গেছে। কিচ্ছু জানি না আমি, পেট ঠন ঠন গোপাল দেখাচ্ছে আর বাবরে বিশাল। আমি ভাই যেখানে জানি না সেখানে জানি না, যেখানে জানি সেখানে, এই যে বললাম আমি চুল খাড়া দেখলে, চুল দেখলে, বুড়ো দেখলে, ও মুখ দেখলে, তো মুখ দেখলে আমি বলে দিতে পারি গলা শুনে। ওই যে ছেলেটিকে জিজ্ঞেস করো তোমরা ফোন করে যে হ্যাঁ এই ম্যাডাম কি তোমাকে, তুমি ফোন করেছিলে, কিছু বলেছে, সেগুলো সত্যি হয়ে গেছে, তোমাকে দেখেনি চেনে, জিজ্ঞেস করো, শুধু এইটুকুই জিজ্ঞেস করো, তাহলে বুঝতে পারবে। আর একে আমি 6 মাস পরে ও যা অবস্থায় রয়েছে, 6 মাস পরে আমি 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 ও যদি একদম একদম আমার কথা শুনে চলে, যদি চলে একটাও এদিকে, আমি ওকে বলে দিয়েছি আজ রাত 12টা পর্যন্ত ও ওর মতো চলে নিক, রাত 12টার পর থেকে আমার মতো চলুক। আমি তোমার মনে করো, আমি তোমার সেই আদ্যা মা, আমার মাকে মা মনে করে আমি যা বলছি, উঠতে বললে উঠবো, বসতে বললে বসবে, তারপরে 6 মাস পর তুমি দেখো কি হয়, তোমার দেখো সব ছেড়ে দেবে, কে কি বলেছে, কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না, বলে দিয়েছি আমি কারুর কথা শুনবো না, আমি যেটা বলে দেবো তুমি সেই মতো চলবে, চলে দেখো না তোমার ভালো হয়, না ভালো হলে এখানে কমেন্ট করো, আমি ওকে বলেও দিয়েছি, তুমি কমেন্টে আমাকে গালি দেবে, ম্যাডাম আপনি বড় বড় কথা বলেন, কিছু করতে পারলেন না, কি করতে পারলেন না, অমুক না তমুক না, কিন্তু হ্যাঁ ও মন দিয়ে শুনবে আর বুঝবে যে আমি কি বলতে চাইছি, যদি বুঝতে না পারো তাহলেও আমাকে বলবে যে ম্যাডাম এটা কি বলতে চাইলেন আমি বুঝতে পারলাম না, না বুঝে ওর অন্যথা করবে না, আমি কি বলছি যা বলবো সেইভাবে চলবে, তারপর 6 মাস পর তোমার রেজাল্ট দেখবে, একটা রেজাল্ট দেখবে, তোমার যা অবস্থা এখনই তো তুমি, আমি বারবার বলে দিয়েছি ওরকম, ওই যে মহিলা চেয়েছিল পট করবো আর কোটি টাকা চলে আসবে, ওরম হয় না, কোটি টাকা না হোক যাই হোক, পট করবো কিছু করে দাও আর চমৎকারই করে দাও আর টাকা চলে আসবে, ওরম হয় না, আমি চাকরি পেয়ে যাব, হয় না, ওরকম হয় না, তোমার আগা পাচা সব দেখতে হবে, তুমি কোন পরিস্থিতি, তোমার কাদা চোরাবালিতে রয়েছো সেখান থেকে ওঠাবো, তো তুমি সাথ দেবে না আমাকে, হাতই ধরতে দেবে না তোমরা, তো তোমাদের ওঠাবো কি করে? এই যে সুমন্ত বা যাই হোক যার নাম, তোমার ক্ষমা করো আমাকে নামটা মনে পড়ছে না, যে ছেলেটি আজকে তো সে ঠিক ছিল, এবার আমি যদি সে ঠিক থাকে, এমনি ছেলেটি খুবই ভালো, খুবই ভালো, তো ও যদি তুমি আমার হাত ধরো বাবু, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি আমার শক্ত করে হাতটা ধরে থাকো, আমি তোমাকে ওঠাবো চোরাবালি থেকে, ওঠাবই। তাতে এটা তোমরা আমার অহংকার ভাবো, আমার কি ভাবো, আমার মহাদেব, আমি তো ওঠাবো না, মহাদেব ওঠাবে, কিন্তু আমার মধ্যে দিয়ে, মা কালী ওঠাবে আমার মধ্যে দিয়ে, ওঠাবই তোমাকে, এটাই বলে রাখলো, উঠবেই তুমি 6 মাসের মধ্যে, শুধু উঠবে, উঠে এবার তোমার গায়ে কাদা গন্ধ সব কিন্তু থাকবে, ঠিক আছে? ওটা ভেবে নিও না আবার ওই মহিলাটার মতন যে চুট করবো আর টাকা চলে আসবে, চাকরি পেয়ে যাব বিশাল, এটা ভাববে না একদমই কিচ্ছু, তোমাকে বলে দিয়েছি যা বলার এখানে আর বলবো না, যা বলার তোমাকে বলে দিয়েছি, ওইটাই মানবে, ওইটাই মানবে, বারবার বলছি ওইটাই মানবে,
নিজেকে মেরে ধরে হলে ওটা মানবে, ওটা মানো। তারপরে 21 দিন টাইম দিয়েছি, 21 দিন পরে আমাকে ফোন করে জানাও, তারপরে দেখো। আর তারপরে আমি আমার এই সব নেগলেক্ট করা লোকগুলোকে দেখাচ্ছি, শুধু তো ইয়ে নয়, আগের পাশের দূরের সব রয়েছে। ভাবে যে একদম মানে একদম একটা কথা শোনে না ভাই, একটা কথা বললে ওটা ঠিক একটা ওর উল্টো। আর তখন যা রাগ ধরে না, একটা পাওয়ার নিয়ে কথা বলছি, ফ্যাট করে কেটে দিচ্ছে কথাটাকে, ওদের কি হবে? আর যাচাই করে তুমি এই করেছো, তুমি সেই করেছো, আমি কিছু করিনি, যাও। তো যাই হোক, রাগ হয়ে যায় আমার এরকম করলে। আরে ভাই হয় না, এগুলো বাধা পড়ে, এগুলো হচ্ছে বাধা পড়ে। এই যে সুমন্ত নাম, দেখো ভাই, ভাই না তুমি আমার ছেলের বয়সী, বাবু রাগ করো না, হ্যাঁ এই মাটা একটু ভুলে যায় মা। তো তুমি যা বলেছি, একদম যা বলেছি তাই করবে, ব্যাস। বার এই কথাটা বলবো, অন্য কিছু করে কিন্তু আমাকে বলবে না তারপরে, তাহলে আমি ছেড়ে দেবো হাত। চোরাবালিতে ডুবো, তুমি ডুবছিলেই ডুবো, আমার কি, তুমি এখন এসছো বলে আমি বলছি। তাহলে চলো, আজকে তো 1.5 ঘন্টা ধরে বললাম, 1 ঘন্টা 15 মিনিট ধরে বললাম, কেউ শুনবে না। বাবু তুমি শোনো, তোমার দরকার, হ্যাঁ তুমি শুনবে ভিডিওগুলো। আর চলো রাখলাম, ভালো থাকবে, কোনো চিন্তা করবে না, আমি আছি, শুধু আমার কথা শুনবে। 6 মাসে তোমাকে উঠিয়ে আনবো, কারণ আমাকেও তো দেখাতে হবে মহাদেব আছে, তাই না? মহাদেবকে আমাকে অবিশ্বাস করা মানে মহাদেবকে অবিশ্বাস করা, প্রকৃতিকে অবিশ্বাস করা, বায়ুকে, জলকে, অগ্নিকে অবিশ্বাস করা। মানা যায়, কান্না পেয়ে যায় মাঝে মাঝে, জানো, এইসব মানুষগুলোর জন্য। যাকে ছাড়ো না, ছাড়বো না, এই যে দেখাবো, তুমি করো, আমি যা বলেছি তুমি তাই করবে। তোমার 6 মাসের মধ্যে দেখো, চোরাবালি থেকে আগে ওঠাই, তারপর দেখছি মহাদেব ঠিক আদেশ দেবেন। চললাম, হ্যাঁ বাবু ভালো থাকবে, চিন্তা করবে না, আমি আছি, চিন্তা করবে না, একদম বিন্দাস থাকো, বিন্দাস। রাখলাম, টাটা।